আগের এপিসোডে আপনারা শুনেছেন দীপঙ্কর বাবুকে কেউ একজন খুন করেছিল। মৃত্যুর আগে দীপঙ্কর বাবু কাগজে যে চিরকুট আমার হাতে দিয়ে গিয়েছিল, সেই চিরকুটে আমরা একটা ঠিকানার কথা জানতে পারি। সেই ঠিকানায় গিয়ে আমরা খুনিকে ধরি, তাকে থানায় নিয়ে আসা হয়। পুলিশ তাকে অনেক প্রশ্ন করে, কিন্তু সে কোনো প্রশ্নের উত্তর দেয় না, চুপচাপ মাথা নিচু করে বসে থাকে। আমি আর মেজর আঙ্কেল ঘরে ঢোকার সাথে সাথে সে তার হাত থেকে কিছু একটা নিয়ে তার গলার উপর চালিয়ে দেয় এবং সাথে সাথে তার গলা কেটে রক্ত বেরোতে শুরু করে। এমন সময় আমি আমার রুমাল বার করে তার গলায় চাপা দিই, কিন্তু ততক্ষণে সে মারা গেছে। এত রক্তপাত দেখে আমি নিজেকে সামলাতে না পেরে জ্ঞান শূন্য হয়ে পড়ি। এখন তারপর হোয়াট? কি বলছেন আপনি? আরো একটা খুন? কিন্তু কিভাবে? যখন জ্ঞান ফিরে এলো তখন আমি আবার সবকিছু মনে করে চিৎকার করে উঠলাম। সঙ্গে সঙ্গে মেজর আঙ্কেল আমাকে তার বুকের মাঝে চেপে ধরল, ধীরে ধীরে আমাকে শান্ত করল। মিনিট 5-এর মধ্যে আমি কিছুটা স্বাভাবিক হলে আমি চারিপাশে তাকিয়ে দেখলাম আমি থানাতেই আছি। আস্তে আস্তে আমি উঠে বসলাম। মেজর আঙ্কেল আমার মাথায় হাত রেখে বলে উঠল, হ্যাঁ, এবার বল, ঠিক আছিস তো? না কোনো রকম শরীর খারাপ লাগলে বলবি কিন্তু। হ্যাঁ, জল খাবো আমি। আমার কথা শুনে একজন কনস্টেবল 1 গ্লাস জল এনে আমাকে দিল। আমি সেটা পান করে নিজেকে স্বাভাবিক করলাম। তারপর আবার মেজর আঙ্কেল জিজ্ঞেস করল, বল কি ঠিকঠাক? হ্যাঁ, আমি ঠিক আছি। কথা বলেই আমার মনে পড়ল সেই ছেলেটির কথা। তাই তৎক্ষণাৎ আমি মেজর আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, মেজর আঙ্কেল, সেই ছেলেটির কি হলো? সে কেমন আছে? আমার কথা শুনে মেজর আঙ্কেল চুপ করে রইল। আমি বুঝতে পারলাম ছেলেটি আর বেঁচে নেই। তাই তখনই আমার মনে পড়ল জ্ঞান হারানোর আগে আমি শুনেছিলাম আরও একজন খুন হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, আমরা যদি খুনিকে ধরে ফেলেছিলাম, তাহলে আবার কে খুন করলো? আর কাকেই বা খুন করলো সেটা তো জানা হলো না। সে কথা মনে হতেই আমি মেজর আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, মেজর আঙ্কেল, এখানে কি কি হয়েছে আমাকে সবটা বলো। আর খুনি যদি ধরা পড়ে গিয়েছে, তাহলে আবার কি করে খুন হলো? আর সব থেকে বড় কথা, কার খুন হয়েছে? শোন, আর তোকে এইসব নিয়ে ভাবতে হবে না। আমি সেটা দেখে নেব। তোর শরীর ভালো নেই, চল বরং তোকে বাড়িতে পৌঁছে দিই, চল। না মেজর আঙ্কেল, আমি একেবারেই ঠিক আছি, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। আসলে একদিনে 2টো খুন চোখের সামনে দেখলাম তো, তাই একটু জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তুমি বলো। বেশ, তুই যখন কিছুতেই শুনবি না, শোন তাহলে। খুনটা দুলালবাবুর হয়েছে, কিন্তু আমার একটা জায়গায় খটকা লাগছে, বুঝতে পারলি? দুলালবাবুর সাথে তো ওই সোম কথাটি নেই। তো তাহলে কি আমরা এতদিন যেগুলো ক্লু হিসেবে ধরছিলাম সেগুলো ভুল ছিল? আর তার থেকেও বড় কথা হলো, যদি আমরা খুনিকে ধরেই ফেলেছিলাম, তাহলে আবার কে খুন করলো, তাই না? তাহলে কি আসল খুনি এখনো বাইরে ঘোরাফেরা করছে? তো তাহলে তো এবার মনে হচ্ছে তীরে এসে তরি ডুবলো। মানে যখনই মনে হচ্ছে কেসটা সমাধান করে ফেলছি, তখনই আবার সব কিছু যেন ঘেটে যাচ্ছে। না 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 না, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। মাথার মধ্যে সমাধানের সুতোগুলো যেন একটার সাথে একটা পেঁচিয়ে যাচ্ছে রে, কিছুই সমাধান হচ্ছে না। মেজর আঙ্কেলকে আমি কোনোদিনও এতটা চিন্তিত হতে দেখিনি। তাই আমি জিজ্ঞেস করলাম, মেজর আঙ্কেল, দিগন্তদা কোথায়? দিগন্ত ওই দুলালবাবু খুন হয়েছে সেখানেই গেছে। আর যে ছেলেটি মারা গেল সে কোথায়? ওর বডিটা পোস্টমর্টম করতে নিয়ে গেছে। হ্যাঁ, তাহলে চলো, আমাদেরও তো যেতে হবে। কোথায় যাব আমরা?
দুলালবাবুর খুন হয়েছে, কিন্তু উনি কেন খুন হলো সেটা তো আমাদের জানতে হবে, আর খুনিকেও তো আমাদের ধরতে হবে। আর আমরা যাকে খুনি ভেবে ধরেছিলাম সে যে আসল খুনি না সে কথা হয়তো তোমরা সবাই জেনে গেছো। তাহলে আসল খুনি কে তাকে খুঁজে বার তো করতে হবে। তাই আর দেরি না, চলো। আমার এমন কথা শুনে মেজর আঙ্কেল খুব অবাক হলো, তবে মনে মনে যে মেজর আঙ্কেল খুব খুশি হয়েছে সে কথা আমি তার চোখ দেখেই বুঝতে পারছি। তাই মেজর আঙ্কেল আর আমাকে কোনো বাধা দিল না। দুলালবাবু এনজিওতেই খুন হয়েছেন, দিগন্ত ওখানেই গেছে। হ্যাঁ, তাহলে চলো। এই বলে আমরা বেরিয়ে পড়লাম এনজিওর উদ্দেশ্যে। এনজিওর সামনে এসে ট্যাক্সির ভাড়া মিটিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে গিয়ে দেখলাম দিগন্তদা সবকিছু ভালো করে চেক করছে, কিন্তু বডি কোথায়? তাই আমি দিগন্তদার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, দুলালবাবুর বডি কোথায়? বডি পোস্টমর্টম করতে ফরেন্সিকে পাঠানো হয়েছে। কথাটা শুনে আমি চারিদিকে ভালো করে তাকিয়ে দেখলাম। একটা জায়গায় রক্ত পড়ে থাকতে দেখলাম। বুঝতে পারলাম এখানেই দুলালবাবুর বডিটা পড়েছিল। কিন্তু একটা জিনিস আমার মাথায় কিছুতে ঢুকছে না, আর সেটা হলো দুলালবাবুর সাথে তো সোম কথাটির কোনো সম্পর্ক নেই। তাহলে কি নিবেদিতার খুন সোমবারে হয়েছে বলেই সোমবারই সব খুনগুলো হতো? তাহলে নামের সাথে খুনের কোনো সম্পর্ক নেই? কথাটি মনে পড়তেই আমি দিগন্তদাকে বললাম, তাহলে দিগন্তদা নামের সাথে খুনের কোনো সম্পর্ক নেই। সোমবারে খুন হওয়ার পেছনে আসল কারণ হলো যাকে আমরা খুনি হিসেবে ধরেছিলাম সে আমাকে মৃত্যুর আগে বলেছিল সোমবারেই নাকি নিবেদিতা খুন হয়েছিল, তাই খুনি সোমবারের দিনেই সবাইকে খুন করত। আচ্ছা দিগন্তদা, তোমরা যখন এখানে এলে তখন কাউকে দেখতে পাওনি? একটা জায়গায় ভুল করছো আয়ুষ্মান, দুলালবাবুর সাথে সোম কথাটি যুক্ত আছে। দিগন্তদার কথা শুনে আমি তো রীতিমতন অবাক, আর অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা তাই নাকি? কিন্তু সেটা কিরকম? তার কারণ দুলালবাবুর ডাক নাম সোমু। যদিও সেটা বাইরের কেউ জানে না, তবে এই এনজিওর বেশিরভাগ মানুষই দুলালবাবুকে সোমু নামেই চেনে। আর আমরা যখন এখানে এলাম তখন এখানে আমরা কাউকে দেখতে পাইনি। হয়তো খুনি খুনটা করে পালিয়ে গেছে, শুধু ডেড বডির কাছে একটা চিরকুট রেখে গেছে। তাতে সে আগের মতোই সংখ্যা লিখে গেছে। এবার কিন্তু আরেকটা কথা আছে, আর সেটা হলো খুনি নাকি এবার একটা চিঠি লিখে দিয়ে গেছে। চিঠি? কি লেখা আছে চিঠিতে? চিঠিতে লেখা আছে, বোকা, সবাই বোকা। এই বুদ্ধি নিয়ে পুলিশের চাকরি করতে এসেছেন, তার উপর ডিটেকটিভ লাগিয়েছেন, তাও আবার তিনি একজন রিটায়ার্ড আর্মি অফিসার। বলি, আপনাদের কি আর কোনো কাজ নেই? আমি চ্যালেঞ্জ করছি, আগামী দিনেও আপনারা কেউ আমাকে ধরতে পারবেন না। শুধু শুধু একটা প্রাণ গেল। আপনাদের কি মনে হয় আমি এমনিই সব কাজ করছি? আপনারা আমাকে খুঁজে যাচ্ছেন, আর আমি কিছুই করছি না। আমি আছি আপনাদের পেছনে, আপনাদের ফলো করছি আমি। আপনাদের ওপর আমার নজর আছে। আপনারা কখন কি করছেন সেই সবই আমার জানা। তাই এবার থেকে যা করবেন খুব ভালো করে চিন্তা ভাবনা করে করবেন, কারণ আপনাদের জন্য আরও কোনো নির্দোষ মানুষের প্রাণ যাক সেটা আপনারা নিশ্চয়ই চান না। চিঠিটা পড়তেই আমার মনে মনে খুব রাগ হলো। দেখলাম দিগন্তদাও খুব রেগে গেছে, কিন্তু মেজর আঙ্কেলকে দেখলাম একেবারে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণ ধরে আমি এত কিছু জানার চেষ্টা করলাম, কিন্তু মেজর আঙ্কেল তো একবারও দিগন্তদাকে কিছু জিজ্ঞেস করলো না। কি হলো আঙ্কেলের? আমি বেশ অবাক হলাম। মেজর আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মেজর আঙ্কেল? তুমি একেবারেই চুপচাপ, কিছু কি হয়েছে? চল আয়ুষ, বাড়ি ফিরতে হবে, অনেক রাত হয়েছে, চল। মেজর আঙ্কেলের কথা শুনে আমি তো বেশ অবাক। কি হলো আঙ্কেলের? এইভাবে চলে যেতে চাইছে কেন? শরীর খারাপ করছে নাকি? দিগন্ত তো একবার আমার দিকে তাকালো, চোখের ইশারা আমাদের যেতে বলল। তাই আমি তখন আর কোনো কথা না বলে বেরিয়ে এলাম। রাস্তায় এদিক ওদিক ট্যাক্সি ক্যাব কিছুই পেলাম না, আর মেজর আঙ্কেলও ক্যাব বুক করতে ভুলে গেছে। এমন ভুল তো মেজর আঙ্কেল করে না। তাহলে আজ কি হলো? আমিও আর কিছু জিজ্ঞেস করলাম না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর লক্ষ্য করলাম দিগন্তদা গাড়ি নিয়ে আসছে। আমাদের সামনে এসে দাঁড়াতেই দিগন্তদা বলে উঠল, তোমরা এখনো বাড়ি যাওনি? আসলে কোনো ট্যাক্সি পাচ্ছি না, তারপর মেজর আঙ্কেল ক্যাব বুক করতে ভুলে গেছে, তাই আর কি দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো আজ আমি তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। দিগন্তদার কথা শুনে আমি খেয়াল করলাম মেজর আঙ্কেল দিগন্তদার গাড়ির পেছনে দরজা খুলে উঠে বসল।
আর তাই দেখে আমি বসলাম সামনের সিটে। মেজর আঙ্কেল কোনো কথা বলছে না। আঙ্কেলের ব্যবহার আমাকে খুব ভাবাচ্ছে। এইভাবে হঠাৎ করে এতটা চুপ হয়ে যাওয়ার কারণ কি? 20 মিনিটের মধ্যেই আমি আর মেজর আঙ্কেল বাড়িতে পৌঁছে গেলাম। গাড়ির দরজা খুলে মেজর আঙ্কেল বাড়ির ভেতরে চলে গেল। দিগন্তদার সাথে কোনো কথা বলল না, তাই আমিও এই ব্যাপারটায় আর একবারও অবাক হলাম না। আমি দিগন্তদাকে বিদায় জানিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলাম। ভেতরে গিয়ে দেখলাম সবাই আমাদের জন্য বসার ঘরে অপেক্ষা করছিল। রাত অনেকটাই হয়েছে, তবে মেজর আঙ্কেলকে দেখতে পেলাম না। আর তখনই মা আমাকে বলল, কি ব্যাপার আয়ুষ? হ্যাঁ, হাতে ঘড়ি আছে কি নেই? এত রাত হয়েছে, ঘড়িতে কি সময়টা দেখতে পাওনি? আর কি হয়েছে কি? বিনোদকে দেখলাম বেশ গম্ভীর। প্রশ্ন করলাম, কিন্তু তার কোনো উত্তর না দিয়ে নিজের ঘরে চলে গেল। কিছু কি হয়েছে? কি ব্যাপার, চুপ করে আছো কেন আয়ুষ? দেখো, মায়ের কাছে কিন্তু কিচ্ছু লুকোতে নেই। হ্যাঁ, তোমাকে দেখেই মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কি, তাই তো? আমি মায়ের প্রশ্ন শুনে কি বলবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। নিজেকে স্বাভাবিক করে বলে উঠলাম, না তেমন কিছু হয়নি, এমনি আসলে মেজর আঙ্কেল কেসটা নিয়ে একটু চিন্তিত আছে। আর তার উপর কেসটা একটু জটিল, তো তাই মেজর আঙ্কেল একটু বেশি চিন্তিত আছে। মা, আজ আর রাতে কিছু খাবো না, তুমি আমাকে বরং একটু গরম দুধ দিও। আমি আর মেজর আঙ্কেল ওই খেয়ে ঘুমিয়ে পড়বো। ঠিক আছে ঠিক আছে, আমি করে দিচ্ছি। তবে কেসটা হাতে নেওয়ার পর থেকেই আমি দেখছি তোমাদের নাওয়া খাওয়া একেবারে টঙে উঠে গেছে। দেখো, কেস নিয়ে সমাধান করছো, ঠিক আছে, কিন্তু এতে যেন তোমার পড়াশুনোর কোনো ক্ষতি না হয়। তাহলে কিন্তু ভবিষ্যতে খুব দুঃখ আছে কপালে, এই বলে দিলাম। হ্যাঁ, বিনোদও বুঝতে পারবে তখন। দেখো, আমার হচ্ছে সাফ কথা, রহস্যের গন্ধে মাতাল হও, আপত্তি নেই, তাহলে ঠিক থাকা চাই। কি বুঝলে কিছু? হ্যাঁ, ঠিক আছে, সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি আমার ঘরে যাচ্ছি, তুমি দুধটা গরম করে রেখো, আমি এসে নিয়ে যাব। এই বলে আমি আমার ঘরে চলে গেলাম। বুঝতে পারলাম মা একটু বিরক্ত হয়েছে আমাদের এই রকম আচরণের জন্য, কিন্তু তাতে আমাদের কিছুই করার নেই। কেসটা যে কোনো উপায় আমাদের সমাধান করতেই হবে। যত মনে হচ্ছে যে আমরা আর কেসটার সমাধান করে ফেলছি, ততই যেন মনে হচ্ছে কেসটা আরো বেশি ঘুরে যাচ্ছে, যেন মনে হচ্ছে সব জট পাকিয়ে যাচ্ছে। কিভাবে যে সমাধান হবে সেটাই বুঝতে পারছি না। তার উপরে মেজর আঙ্কেলের ব্যবহার, কি হয়েছে আঙ্কেলের সেটা আমাকে জানতেই হবে। নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে মায়ের কাছে গেলাম। সেখান থেকে 2 গ্লাস দুধ নিয়ে আমি মায়ের সাথে আর কোনো কথা না বলে সোজা মেজর আঙ্কেলের রুমের দরজায় গিয়ে টোকা দিলাম। দরজা খোলাই ছিল, তাই আর মেজর আঙ্কেলের উত্তরের অপেক্ষা না করে ঘরের মধ্যে প্রবেশ করলাম। ঘরের ভেতরে যেতে আমি দেখলাম মেজর আঙ্কেল বিছানার উপরে চোখ বুজে শুয়ে আছেন। আমি কি ডাক দিতেই মেজর আঙ্কেল চোখ খুলে আমার দিকে তাকালো, আর বেশ শক্ত কণ্ঠে আমাকে বলল, কি ব্যাপার? তুই এত রাতে আমার ঘরে ঘুমোসনি? মেজর আঙ্কেলের কথা আমাকে একটু অবাক করল। আমার সাথে মেজর আঙ্কেল এভাবে কোনোদিনও কথা বলেনি, তাই মনের মধ্যে একটু ভয় হলো। মনে মনে ভাবলাম, তাহলে কি আমি কিছু ভুল করে ফেলেছি, যার জন্য মেজর আঙ্কেল আমার উপরে রেগে আছেন? তাহলে তো আমাকে সেটা জানতেই হবে। গরম দুধটা পাশের টেবিলে রেখে মেজর আঙ্কেলের সামনে বসে আমি জিজ্ঞেস করলাম, মেজর আঙ্কেল, আমি কি কোনো ভুল করে ফেলেছি? তুমি কি আমার উপর রেগে আছো? বিশ্বাস করো, আমি জেনে বুঝে এমন কোনো কাজ করি না যার জন্য তোমার খারাপ লাগবে বা তুমি কষ্ট পাও। যদি আমার কোনো কাজে তুমি কষ্ট পেয়েছো তাহলে আমায় ক্ষমা করে দিও। তুমি আমাকে বলো আমি কি এমন করেছি যার জন্য তুমি এতটা চুপচাপ হয়ে গেছো? মেজর আঙ্কেল, বলো না, তুমি বলো যে আমাকে আর এই কেসটায় থাকতে হবে না, তাহলে আমি কথা দিচ্ছি আমি আর এই কেসটায় থাকবো না। কিন্তু তাও তুমি আমার সাথে কথা বলো, কি হয়েছে সেটা আমাকে বলো, আমি চেষ্টা করব এমন কোনো কাজ আমি আর করব না। ও মেজর আঙ্কেল। আমার কথা শুনে মেজর আঙ্কেল এবার উঠে বসে আমার কাঁধে হাত রেখে বলে উঠল, দেখ আয়ুষ, আমাদের চোখ যা দেখে তা কিন্তু সবসময় সঠিক হয় না। সে দেখার বাইরেও আরো অনেক কিছু থাকে, হয়তো প্রথমে আমরা সেটা বুঝতে পারি না,
কিন্তু পরে আমরা সে সব কিছু ধরতে পারি। আয়ুষ, আমাদের যেটা যেমন ভাবে দেখানো হয়েছে আমরা কিন্তু সেগুলোই জানি, তাই না? কিন্তু সেই দেখাই তো সব সত্যি নয়, সেই সত্যের বাইরেও আরো অনেক সত্য আছে, সো মেনি ট্রুথস। সেটাই এখন আমার মনে হচ্ছে, সেই সত্যগুলো আমাকে খুঁজে বের করতে হবে। আর তোর কোনো কাজে বা কোনো কথায় আমার কোনো রাগ হয়নি। হ্যাঁ, আমি আসলে অন্য কিছু ভাবছি, অন্য কিছু। যেটা ভাবছি সেগুলো কি আদৌ সত্য? যদি তাই হয় তাহলে কতটা তার মধ্যে সত্যতা আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তুই চিন্তা করিস না, বুঝলি? আমি একেবারে ঠিক আছি। যা যা দুধটা খেয়ে নিজের ঘরে গিয়ে সব চিন্তাকে নিজের মাথা থেকে ঝেড়ে ফেলে যা ঘুমিয়ে পড়, পাক্কা। কাল নতুন সকাল হবে, আশা করি কালকেই সব ধোঁয়াশা কেটে যাবে। যা, গুড নাইট। মেজর আঙ্কেলের কথা আমি কিছুই বুঝতে পারলাম না। কোন সত্যতার কথা বলছে সে, আর কি বলতে চাইছে মেজর আঙ্কেল? চোখের সামনে যা দেখছি বা যা আমাদের দেখানো হচ্ছে তা সত্যি নয়। তাহলে আমরা কি ভুল দেখছি? না, আর আমি চিন্তা করতে পারছি না। হ্যাঁ, মেজর আঙ্কেলের কথা মতন আমি আমার মাথা থেকে সমস্ত চিন্তা ঝেড়ে ফেলে গরম দুধটা খেয়ে নিজের ঘরে চলে গেলাম। যাওয়ার আগে মেজর আঙ্কেলকেও দুধটা খেয়ে নিতে বললাম। তারপর আমি নিজের ঘরে গিয়ে বিছানায় ঘুম দিলাম। তবে সকালে মেজর আঙ্কেলের ডাকে আমার ঘুম ভাঙল। দেখলাম আমার ঘরে সবাই জড়ো হয়েছে। ব্যাপারটা কি সেটা বোঝার জন্যই আস্তে আস্তে বিছানার উপরে উঠে বসতেই মা আমাকে বলল, আস্তে আস্তে, আর উঠতে হবে না, বিশ্রাম কর। কাল রাতে তোর অনেক জ্বর এসেছিল, তোর হয়তো কিছুই মনে নেই। আমি রাত্রে তোকে দেখতে এসেছিলাম তোর ঘরে, আর এসে দেখি তুই জ্বরের মধ্যে কাতরাচ্ছিস। আচ্ছা, এতটাই যখন জ্বর এসেছে আমাদের একবারও ডাকবি না? হ্যাঁ, একবারও ডাকবি না? এইভাবে জ্বরের মধ্যে পড়ে থাকলে কত বড় একটা বিপদ হতে পারতো বলতো। কবে যে তুই বড় হবি কে জানে। এইটুকু কমন সেন্স হলো না তোর? আচ্ছা, আমি যদি কাল রাত্রে তোর ঘরে না আসতাম তাহলে তো তুই সকাল পর্যন্ত এভাবেই জ্বরের মধ্যে পড়ে থাকতিস। সত্যি তোকে নিয়ে না আর পারা যায় না। তুই শুধু হাতে পায়েই বড় হয়েছিস, বুদ্ধিতে নয়। আর তুই করছিস কেস সমাধান। হয়েছে, আর কিচ্ছু করতে হবে না। এবার ঘরের মধ্যে পড়ে থাকো, কেমন? না না, এমন কথা বলো না। আমি আমি এখন একেবারে ঠিক আছি। ঠিক যে কেমন আছিস সেটা তো আমি দেখতেই পাচ্ছি। চুপচাপ এখানে শুয়ে থাকবি। আর যদি ঘর থেকে এক পা বের করেছিস না, তাহলে আমি তোর ঠ্যাং একেবারে খোঁড়া করে রেখে দেবো, বুঝেছিস? শুয়ে থাক। মায়ের কথায় সায় দিয়ে দেখলাম বাবাও একই কথা বলল। আর মেজর আঙ্কেলকে দেখলাম আমার বিছানার পাশে চুপচাপ বসে আছে। আমি শান্ত চোখে মেজর আঙ্কেলের দিকে তাকাতেই আঙ্কেল চোখের ইশারায় আমাকে চুপ করে থাকতে বলল। তাই আমিও চুপ করে গেলাম। তখন আঙ্কেল আমাকে বলল, জ্বরটা রাতে তোর খুব বেশি এসেছিল, বুঝলি? তাই আজ তোকে আর ঘর থেকে বের হতে হবে না। তুই আজকের দিনটা বিশ্রাম নে, বুঝলি? তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। হ্যাঁ, কাল না হয় দেখা যাবে কি করা যায়। কেমন? কিন্তু মেজর আঙ্কেল কেসটা। দেখছি দেখছি কি করা যায়। তুই আজকের দিনটা বিশ্রাম নে। টেক কেয়ার, রেস্ট নে। এই বলে মেজর আঙ্কেল আমার ঘর থেকে বেরিয়ে গেল। মুখটা বেজার করে আমি সারাদিন নিজের ঘরেই শুয়ে রইলাম। আজ সারাদিন মেজর আঙ্কেল আমার সাথে একবারের জন্য দেখা করতে আসেনি। মাকে বেশ কয়েকবার মেজর আঙ্কেলের ব্যাপারে জিজ্ঞেস করলে মা জানায় যে আজ সকাল থেকেই আঙ্কেল বাড়ি ফেরেনি। কথাটা শুনে আমার একটু ভয় হলো। মেজর আঙ্কেল কোথায় আছে কে জানে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ঘড়িতে তখন সন্ধ্যা 6টা বাজে। এখন মেজর আঙ্কেল কি করছে, কোথায় আছে কিছুই তো জানি না। কোনো বিপদ হলো না তো? বিপদের কথা চিন্তা হতেই মনের ভেতরে একটা অজানা ভয় যেন জেঁকে ধরল আমাকে। খুব চিন্তা হচ্ছিল আমার, বুকের ভেতরটা কেমন যেন লাগছিল। এমন সময় আমি দেখলাম মেজর আঙ্কেল ঘরের মধ্যে প্রবেশ করল।
মেজর আঙ্কেলকে দেখে আমি একটা লম্বা হাঁপ ছাড়লাম, যেন মনে হলো দেহের মধ্যের প্রাণটা ফিরে এলো। তাড়াতাড়ি বিছানার থেকে নেবে মেজর আঙ্কেলকে গিয়ে জড়িয়ে ধরলাম, আর তাতে মেজর আঙ্কেল আমাকে বলল, আরে 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 কি হয়েছে কি হয়েছে? আরে কি ব্যাপার? হ্যাঁ, এতটা চিন্তিত লাগছে কেন তোকে আয়ুষ? সব ঠিক আছে? কি শরীর খারাপ করছে? ডাক্তার ডাকতে হবে? হ্যাঁ? আঙ্কেলের কথা শুনে আমি মনে মনে খুশি হলাম। মুখে একটা চওড়া হাসি ফুটিয়ে মেজর আঙ্কেলকে বললাম, হ্যাঁ, আমি একেবারেই ঠিক আছি, আমার কিছু হয়নি। সারাদিন তোমাকে দেখতে পাইনি বলে অনেকটা চিন্তা হচ্ছিল, কিন্তু এখন তোমাকে দেখে নিয়েছি তাই আর কোনো চিন্তা হচ্ছে না। আমি একেবারেই ঠিক আছি। আমার কথা শুনে মেজর আঙ্কেল আমাকে নিয়ে গিয়ে বিছানায় বসালো। তখন আমি মেজর আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, আজ তুমি সারাদিন বাড়ির বাইরে ছিলে? কোথায় ছিলে তুমি? কেসের ব্যাপারে কি তুমি কিছু ক্লু পেলে? আমার কথা শোনার পর মেজর আঙ্কেলের গোঁফের নিচে একটা হালকা প্রসরণ আমি দেখতে পেলাম। তাতে বুঝতে পারলাম কিছু তো একটা হয়েছে। কেস হয়তো সমাধানের পথে, কিন্তু কিভাবে হলো সেটাই তো জানা হলো না। আর এখন আমার এই জ্বরটার উপর খুব রাগ হচ্ছে। এই জ্বরটা যদি না আসতো তাহলে আমি মেজর আঙ্কেলের সাথে থাকতে পারতাম, সবকিছু নিজের চোখে দেখতে পেতাম। কিন্তু কি আর করা যাবে? মেজর আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, মেজর আঙ্কেল, তুমি কি কেসটা সমাধান করে ফেলেছো? সেটা বলতে পারিস। যেটুকু আমরা দেখেছিলাম, বা বলতে পারিস যে যেটুকু আমাদের দেখানো হয়েছিল, তার বাইরেও আরেকটা সত্যি আছে আয়ুষ, অ্যানাদার ট্রুথ। আর সেটাই আমি আজকে জানতে পেরেছি। তুইও জানতে পারবি খুব তাড়াতাড়ি। এখন এত চাপ নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, বিশ্রাম কর, বিশ্রাম কর, আমি ঘরে যাচ্ছি। এই বলে মেজর আঙ্কেল নিজের ঘরে চলে গেল। আমি অবাক হয়ে নিজের ঘরে শুয়ে রইলাম। সারাদিন বেশ অনেকটা চিন্তার মধ্যে দিয়ে সময়টা আমার কাটছে। মেজর আঙ্কেলকে সামনে দেখে সেই চিন্তা অনেকটাই দূর হয়েছে। বিছানার উপর মাথাটা এলিয়ে দিতেই দু চোখের পাতায় ঘুম নেবে এলো। কিছুক্ষণ ঘুমিয়েছি, আর এমন সময় মায়ের চিৎকার চেঁচামেচিতে আমার ঘুম ভেঙে গেল। বেশ কিছুটা অবাক হয়ে আমি বিছানার থেকে নেবে বসার ঘরে এসে হাজির হলাম, আর তখনই দেখতে পেলাম মা কান্নাকাটি করছে। কিন্তু কেন? ব্যাপারটা কি? আস্তে আস্তে পা ফেলে সামনের দিকে এগিয়ে আসতেই আমি শুনতে পেলাম মা দাদাকে কিছু একটা বলছে। দাদার দিকে তাকিয়ে দেখলাম দাদা বেশ ভয় শিউরে আছে। কিন্তু কেন? আর তখন মেজর আঙ্কেল বলল, অংশুমান, অংশুমান, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি ব্যাপারটা। আরে এত ভেঙে পড়ার কোনো দরকার নেই। জাস্ট গিভ মি সাম টাইম। হ্যাঁ, জাস্ট গিভ মি সাম টাইম। একটু সময় দে আমাকে। অংশুমান, চিন্তা করিস না, জাস্ট গিভ মি সাম টাইম। আই থিঙ্ক সামথিং ফিশি। এমন সময় দরজার কলিং বেলটা বেজে উঠল। একজন কাজের মেয়ে গিয়ে দরজা খুলে দিতেই হুড়মুড়িয়ে বেশ কয়েকজন পুলিশ আমাদের বাড়ির মধ্যে প্রবেশ করল। আর বসার ঘরে যেখানে আমরা সবাই বসেছিলাম সেখানে এসে দিগন্তদা বলে উঠল, মিস্টার অংশুমান, নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। দিগন্তদার কথা শুনে আমি সহ বাড়ির সবাই খুব অবাক হলাম। এইসব কি বলছে দিগন্তদা? দাদাকে অ্যারেস্ট করতে এসেছে? কিন্তু কেন? দাদা কি করেছে? আমি জানি দাদার মতন মানুষ কোনোদিনও কোনো অন্যায়, কোনো ভুল কাজ করতে পারে না। তাহলে দিগন্তদা কোন অপরাধের জন্য দাদাকে অ্যারেস্ট করছে? আমার পাশে দাঁড়িয়েছিল তখন আমার মেজর আঙ্কেল। মেজর আঙ্কেল বলল, এক মিনিট। এসব কি বলছো কি তুমি দিগন্ত? হ্যাঁ, ডোন্ট ইউ নো অংশুমান? ওকে তো তুমি খুব ভালো করে জানো। অংশুমান কি করেছে? হ্যাঁ, কি করেছে? হোয়াট ইজ দ্য অ্যালিগেশন? কি কারণে তুমি ওকে অ্যারেস্ট করছো? হ্যাঁ, আমাকে ক্ষমা করবেন স্যার, এখন আমি আমার ডিউটির মধ্যে আছি, তাই এখন আমার কাছে আমার কর্তব্য আগে, আর সেটা আমাকে পালন করতেই হবে। আর আপনার ভাইপো কি করেছে জানতে চাইছিলেন না? তাহলে শুনুন, আপনার ভাইপো রেইনবো ইনস্টিটিউট এনজিওর সঙ্গে যুক্ত, যে এনজিওতে অনাথ শিশুরা থাকে। উনি অর্থের লোভে সেই সব বাচ্চাদের অর্গ্যান কোনো উচ্চবিত্তশালী লোকের বাচ্চাদের শরীরে ট্রান্সফার করতেন। না, কিছুতেই না। আমি আমার দাদাকে চিনি, দাদা এমন কাজ করতেই পারে না। আর তুমিও তো দাদাকে চেনো দিগন্তদা, তোমার মনে হয় দাদা এমন একটা জঘন্য কাজ করতে পারবে বলে? দেখো আয়ুষ্মান, আমার মানা আর না মানাতে কিচ্ছু যায় আসে না, প্রমাণ চাই। আর আমাদের কাছে মিস্টার অংশুমান ঘোষালের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে,
তাই যদি নিজের দাদাকে নির্দোষ প্রমাণিত করতে চাও তাহলে প্রমাণ জোগাড় করো। আমি কথা দিচ্ছি, আমি তখন তোমার পাশে দাঁড়িয়ে থাকবো। দিগন্তদা কথাগুলো বলেই দাদাকে নিয়ে চলে গেল। তবে যাওয়ার আগে দাদা আমাকে আর মেজর আঙ্কেলকে বলে গেল, মেজর আঙ্কেল, আয়ুষ্মান, তোমরা বিশ্বাস করো আমি কোনো অন্যায় কাজ করিনি। একবার বিশ্বাস করো আমার কথা। দাদাকে নিয়ে চলে গেল পুলিশ। এদিকে আমার মা তো কেঁদে কেঁদে নিজের অবস্থা একেবারে খারাপ করে নিয়েছে। মেজর আঙ্কেল মায়ের কাছে গিয়ে বলে উঠল, বৌদি বৌদি, প্লিজ প্লিজ কান্না বন্ধ করো, বন্ধ করো। এইভাবে ভেঙে পড়লে তো চলবে না। হ্যাঁ, আমাদের শক্ত হতে হবে। হ্যাঁ, শক্ত হাতে সবটা খুঁজে বের করতে হবে। অংশুমানকে নির্দোষ প্রমাণিত করতেই হবে। আর তাই নিজেকে সামলাও তুমি। প্লিজ সামলাও। ওয়েল, আমি একটু বের হচ্ছি, ফিরে এসে তোমাকে সবটা বলবো। এই আয়ুষ, চল চল, আমাদের বেরোতে হবে, আয়। এই বলে আমি আর মেজর আঙ্কেল বেরিয়ে পড়লাম আমাদের কাজে। কিন্তু কোথায় যাচ্ছি সেসব আমি কিছুই জানি না, আর আমি কোনো কথা জিজ্ঞাসাও করিনি। গাড়ি চলল রাতের অন্ধকারের বুক চিরে, ফাঁকা নির্জন সেই রাস্তা দিয়ে, যার গন্তব্য কোথায় আমি কিছুই জানি না। গাড়িতে আসার সময় মেজর আঙ্কেল আমাকে সবটা বলল। কিছুক্ষণ পর গাড়ি এসে দাঁড়ালো থানার সামনে। আমি আর মেজর আঙ্কেল থানার মধ্যে প্রবেশ করলাম। পাশে তাকিয়ে দেখলাম দাদা লক আপের ভেতরে আমাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমি সামনে যেতেই দাদা বলল, আয়ুষ, মেজর আঙ্কেল, তোমরা তোমরা এসেছো। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। আমাকে আমাকে ফাঁসানো হচ্ছে। প্লিজ প্লিজ তোমরা আমায় বাঁচাও, প্লিজ। আমি সামনে গিয়ে দেখলাম দাদার চোখে জল। মেজর আঙ্কেলও দাদার সামনে এসে দাঁড়ালো। আমি দাদাকে অভয় দিয়ে বলে উঠলাম, চিন্তা করিস না, কোনো না কোনো রাস্তা ঠিক বের হবে। কিন্তু আমি ভাবছি তুই রেনবো ইনস্টিটিউট এনজিওর সাথে যুক্ত হলি কিভাবে? আমার কথায় দাদা চুপ করে দাঁড়িয়ে রইল। আর তখনই মেজর আঙ্কেল দাদার দিকে তাকিয়ে বলে উঠল, অংশুমান, দেখ, আমি আশা করব যে তুই আজ সবটা সত্যি বলবি আমাকে, কোনো কিছু লুকোবি না। দেখ, তোর যদি মনে হয় আমি কিছু জানি না তাহলে ভুল ভাবছিস। ইয়েস, আমি জানি, হ্যাঁ আমি জানি, কিন্তু তাও আমি তোর মুখ থেকে সবটা শুনতে চাই, ডাইরেক্টলি ফ্রম ইউ। সে কারণে কোনো কথা গোপন করবি না। ডোন্ট হাইড এনিথিং ফ্রম মি, নাও। সো টেল মি, নিবেদিতার সাথে তোর কি সম্পর্ক? What's the relation? নিবেদিতার নাম শুনে আমি তো রীতিমতো অবাক। দাদা নিবেদিতাকে চেনে, কিন্তু কিভাবে? আর যদি চিনেই থাকে তাহলে দাদা এতদিন আমাদের সে কথা বলেনি কেন? কি ব্যাপার আমি তো কিছুই বুঝতে পারছি না। আর মেজর আঙ্কেল কিভাবে জানতে পারলো যে দাদার সাথে নিবেদিতার সম্পর্ক আছে? কি সম্পর্ক তাদের মধ্যে? তখন আমি খেয়াল করলাম দাদা অবাক চোখে মেজর আঙ্কেলের দিকে তাকিয়ে আছে। তখন মেজর আঙ্কেল বলল, অংশুমান, বল বল, সবটা বল, না হলে তোকে আমি বাঁচাতে পারবো না। ফ্র্যাঙ্কলি স্পিকিং, বল। এরপর দেখলাম দাদা আস্তে আস্তে বলতে শুরু করলো, হ্যাঁ মেজর আঙ্কেল, আমি আমি নিবেদিতাকে চিনি। শুধু চিনি বললে ভুল হবে। আমি আর নিবেদিতা খুব ভালো বন্ধু, একই সাথে ডাক্তারি পাশ করেছি। আমি যেমন হার্টের ডাক্তার, তেমনি নিবেদিতা চাইল্ড স্পেশালিস্ট। ছোট্ট থেকে বাচ্চাদেরও খুব ভালোবাসত। তার একটা সব থেকে বড় কারণ হলো নিবেদিতা নিজেও একজন অনাথ, বাবা মা নেই। নিজের বলতে আছে ওর এক দাদা। নিবেদিতা অনাথ আশ্রমই বড় হয়েছে। অনেক কষ্ট করে লড়াই করে নিবেদিতা ডাক্তার হয়েছে, শুধু এই জন্য যে ডাক্তার হয়ে ও মানুষের সেবা করবে। বাচ্চাদের খুব ভালোবাসত। এই জন্যই একদিন নিবেদিতা আমার কাছে আসে আর বলে রেইনবো ইনস্টিটিউট এনজিওটার কথা। নিবেদিতা আমাকে জানায় যে সেখানে নাকি অনেক অনাথ বাচ্চা আছে যাদের দেখাশোনা করার জন্য লোক আছে। সরকার থেকে তাদের দেখাশোনা করার জন্য টাকা আসে। তবে নিবেদিতা বাচ্চা ভালোবাসত বলে
ও বাচ্চাদের প্রতি সপ্তাহে গিয়ে একবার চেক করে আসতো, তাদের শরীর কেমন আছে, কারো শরীর খারাপ কিনা, এবং মাঝে মাঝে আমাকেও যেতে বলতো। আমি আমি মানা করিনি কখনো, আমিও যেতাম নিবেদিতার সাথে। তবে আজ থেকে 3 মাস আগে একদিন নিবেদিতা আমাকে ওর সাথে যেতে বলেছিল, কিন্তু কিন্তু আমি কোনো একটা ব্যস্ততার জন্য যেন যেতে পারিনি। নিবেদিতা একাই গিয়েছিল, আর ওকে একা যেতে দেওয়াটাই আমার উচিত হয়নি। আর ওটাই হয়ে গেছে আমার জীবনের সব থেকে বড় ভুল। কারণ সেদিন যদি আমি ওর সাথে যেতাম তাহলে আজ নিবেদিতা বেঁচে থাকতো, ওকে মরতে হতো না। কারণ সেদিনই নিবেদিতা খুন হয়। এতদূর শোনার পর আমি দাদাকে বললাম, নিবেদিতা যে খুন হয়েছে তুই কি করে জানতে পারলি? নিবেদিতাকে পেটে কেউ ছুরির আঘাত করেছিল, অনেকটা রক্তক্ষরণ হয়েছিল। সেই অবস্থায় আমার কাছে নিবেদিতাকে এনেছিল সৌরভ। সৌরভ? কে সৌরভ? সৌরভ আর নিবেদিতা দুজনকে খুব ভালোবাসত। আর নিবেদিতাকে যখন সৌরভ আমার কাছে নিয়ে আসে তখন ওর অবস্থা প্রচণ্ড ক্রিটিক্যাল, জ্ঞান হারিয়ে ফেলেছে, অচৈতন্য। সেই অবস্থাতেই আমি ওকে ভর্তি করি। ট্রিটমেন্ট চলে, কিন্তু আমি ব্যর্থ হই। নিবেদিতার চিকিৎসা স্বাস্থ্যের সমস্ত কিছু ঔষধের সাড়া দেওয়া বন্ধ করে দিয়েছিল, আর চলে গেল গভীর ঘুমের দেশে, সারা জীবনের মতো। আমি কিছুই করতে পারিনি। সৌরভ তো সে কথা মানতে পারে না। ওর নিজের অবস্থা এমনিতেই খুব খারাপ, তার উপর নিবেদিতার এইভাবে চলে যাওয়া ও কিছুতেই মেনে নিতে পারেনি। তাই একেবারে পাগল হয়ে উঠেছিল সৌরভ। কিছুতেই ওকে সামলাতে পারছিলাম না। অনেক চেষ্টা করে আমি ওকে বোঝাই, তখন সৌরভ শান্ত হয়। আর তারপর থেকে আমার সাথে ওদের আর কোনো যোগাযোগ নেই। নিবেদিতা খুন হয়েছে সে কথা জানার পরও তুই পুলিশকে জানাসনি কেন? দেখ, আমি কিন্তু সঠিক কিছুই জানি না নিবেদিতার সাথে কি হয়েছে, কখন হয়েছে, কোথায় বা হয়েছে। নিবেদিতাকে সৌরভ যে অবস্থায় আমার কাছে এনেছিল তাতে দেখে আমার মনে হয়েছিল কেউ নিবেদিতাকে খুব জোরে আঘাত করেছে। আমি সৌরভকে অনেকবার জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু সৌরভ আমাকে কিছু বলতে পারেনি। আর যতটা আমি সৌরভকে চিনেছিলাম, সৌরভ নিবেদিতাকে খুব ভালোবাসে। এখন আমি পুলিশের কাছে কি ভিত্তিতে যেতাম আর গিয়ে কি বা বলতাম? তখন হয়তো শুধু সৌরভকে ধরে নিয়ে যেত। আর এই জন্যে আমি পুলিশের কাছে তখন যাইনি। যেদিন নিবেদিতার খুন হয় সেদিন লাস্ট কখন তোর সাথে নিবেদিতার কথা হয়েছিল? লাস্ট যখন আমার নিবেদিতার সঙ্গে কথা হয় তখন ও আমাকে বলেছিল যে ও রেইনবো ইনস্টিটিউটের এনজিওতে যাচ্ছে। তারপর সেখানে আদেও গিয়েছিল কিনা সেটা আমি জানি না। আচ্ছা, তাহলে তুই সৌরভকে চিনিস? হ্যাঁ, চিনবো না কেন? চিনি তো। তাহলে মেজর আঙ্কেল, আমি যেটা ভাবছি তুমিও কি সেটাই ভাবছো? অনেকটা তাই। এরপর আমি দিগন্তদার কাছে গেলাম, একটা ছবি নিয়ে দাদার কাছে ফিরে এলাম। সেই ছবি দাদাকে দেখাতেই দাদা প্রায় চিৎকার করে বলে উঠল, এই ছবি তুই কোথায় পেলি? সৌরভের কি হয়েছে? আমি দাদার কথা শুনে নিশ্চিত হলাম তাহলে কাল আমরা যাকে খুনি হিসেবে ধরে এনেছিলাম সেই হলো সৌরভ, আর এই সৌরভই নিবেদিতাকে ভালোবাসত। আর তখন আমি বললাম, সৌরভ কাল মারা গেছে, যদিও এই খবরটা এখনো কাউকে জানানো হয়নি। আচ্ছা মেজর আঙ্কেল, যদি আমরা এটাই মেনে নিই যে নিবেদিতা খুন হয়েছে বলেই নিবেদিতার খুনের প্রতিশোধ নিতেই সৌরভ সেই এনজিওর সাথে যুক্ত, সমস্ত মানুষকে খুন করছে, তাহলে কাল সৌরভ পুলিশ কাস্টাডিতে থাকার পরেও কিভাবে বাইরে খুন হলো? তাহলে আর কে আছে যে খুনগুলো করছে? নিবেদিতার দাদা। কথা শুনে আমি তো রীতিমতো অবাক। নিবেদিতার তো একটা দাদা আছে, তার কথা তো আমার মাথার থেকেই বেরিয়ে গিয়েছিল। সত্যি তো, সেই দাদা এখন কোথায় আছে? বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে খুনগুলো তো সে করতেই পারে। আর তখনই আমি দাদাকে জিজ্ঞেস করলাম,
আচ্ছা দাদা, তুই নিবেদিতার দাদাকে দেখেছিস? সে কেমন দেখতে? না, আমি নিবেদিতার দাদাকে চিনি না, আর আমার সাথে কোনোদিন দেখাও হয়নি। আরেকটা কথা, এনজিওর ব্যাংক অ্যাকাউন্ট থেকে তোর ব্যাংক অ্যাকাউন্টে টাকা এলো কেন? আরে আমি তো সেটাই জানি না। আমার মনে হয় মেজর আঙ্কেল আর তুই এই কেসটা নিয়ে কাজ করছিস, তো তাই হয়তো তোদের মনোযোগ অন্যদিকে সরানোর জন্যই আমাকে ফাঁসানো হয়েছে। দাদার কথা শুনে আমি ভাবলাম হতেও তো পারে এমনটা। আমি বললাম, আচ্ছা মেজর আঙ্কেল, এনজিওর সাথে যারা যারা যুক্ত ছিল তারা তো খুন হয়ে গেছে, তাহলে দাদার অ্যাকাউন্টে টাকা কে পাঠালো? তাহলে কি এখনো এমন কেউ আছে আর সেই হলো এসব কাজের আসল মাস্টার মাইন্ড? ও, তোদের একটা কথা জানানো হয়নি, সেটা হলো সৌরভ কে তোরা জানিস? কে সৌরভ? সৌরভ হলো আমাদের হোম মিনিস্টার প্রভাত রঞ্জন রায়ের ছেলে, রেইনবো ইনস্টিটিউট এনজিওর মালিক। আর এখন উনি একমাত্র বলতে পারবেন যে ওই এনজিওর ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে টাকাটা কে পাঠিয়েছে। দাদার কথা শুনে আমি মেজর আঙ্কেলকে বললাম, লেটস গো, চলো মেজর আঙ্কেল, এবার আমাদের এখান থেকে বেরোতে হবে। দাদাকে নির্দোষ প্রমাণ করতে হলে আমাদেরকে প্রমাণ জোগাড় করতে হবে, আর নিবেদিতা দাদাকেও খুঁজে বার করতে হবে। সে এখন কোথায় আছে তারও খোঁজ নিতে হবে। এরপর আমরা থানার থেকে বেরিয়ে এলাম। ট্যাক্সি ভাড়া করে সোজা গেলাম হোম মিনিস্টার প্রভাত রঞ্জন রায়ের বাড়িতে। ঘড়িতে তখন রাত 8টা বাজছে। কলিং বেলে চাপ দিতেই একজন কাজের লোক এসে দরজা খুলে দিতেই মেজর আঙ্কেল জিজ্ঞেস করল, প্রভাত রঞ্জন রায় বাড়িতে আছেন? হ্যাঁ বাবু, বাড়িতেই আছে, কিন্তু আপনারা কারা? আমরা হলাম পুলিশের লোক। বাবুকে গিয়ে বলো সৌরভের ব্যাপারে কথা বলতে পুলিশের লোক এসেছে। যাও। সৌরভ নাম শুনেই সেই কাজের লোকটা আর কিছুই বলল না। আমাদের ভেতরে নিয়ে গিয়ে সোফায় বসতে বলে ঘরের ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর একজন মধ্যবয়স্ক লোক বসার ঘরে এসে হাজির হলো, আর এসেই বলে উঠল, নমস্কার, আমি প্রভাত রঞ্জন রায়। বলুন বলুন কি বলতে চান? প্রভাত রঞ্জন রায়ের কথা শুনে মেজর আঙ্কেল বলে উঠল, নমস্কার, আমার নাম বিনোদ ঘোষাল। আই এম এ রিটায়ার্ড আর্মি অফিসার। শহরে সিরিয়াল কিলিং শুরু হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন। হ্যাঁ, আমাদের ধারণা এই সিরিয়াল কিলারের কেউ না, আপনার ছেলে সৌরভ। আপনি কি সে ব্যাপারে কিছু বলতে পারবেন? আঙ্কেলের কথা শুনে প্রভাত রঞ্জন বাবু বেশ জোর গলায় বলে উঠল, সৌরভ, কি বলছেন আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এটা এটা হতেই পারে না। ভালোভাবে খোঁজ খবর না নিয়ে আবোল তাবোল কথা বলেন কেন আপনারা? সৌরভের ব্যাপারে আপনারা কি জানেন? কিচ্ছু জানেন না, তাই না জেনে আপনারা এমন কোনো কথা বলতে পারেন না। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে। আপনি কি জানেন যে সৌরভ এখন কোথায় আছে? আঙ্কেলের কথা শুনে প্রভাতবাবু চুপ করে রইলেন, কোনো কথা বললেন না। তাই দেখে মেজর আঙ্কেল বলল, কি হলো প্রভাত রঞ্জন বাবু? সৌরভ আপনার নিজের ছেলে তো তাহলে আপনি জানেন না যে সৌরভ কোথায় আছে? না, আসলে সৌরভ এখন আমার সাথে থাকে না, তাই ওর ব্যাপারে সেরকম কিছুই জানি না। তবে আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সৌরভের এই খুনের সাথে কোনো যোগ নেই। আচ্ছা, তাই নাকি? আপনি গ্যারান্টি দিচ্ছেন? বাট হাউ? হ্যাঁ, কিভাবে আপনি বলতে পারেন যে এই খুনগুলো সৌরভ করছে না, যেখানে খুনগুলো করার পেছনে সলিড কারণ আছে সৌরভের? সেখানে আপনি এতটা জোর দিয়ে কিভাবে বলছেন এই কথা? সলিড কারণ? কি সলিড কারণ? বাবা, কিছুই বুঝতে পারছেন না আপনি? আপনি জানেন না নিবেদিতা খুন হয়েছে, আর সেটা আপনারই এনজিওতে? এবার আপনি নিশ্চয়ই এটা বলবেন না যে নিবেদিতা কে, তাকে আপনি চেনেন না। প্রভাত রঞ্জন বাবু, দেখুন, নিবেদিতা খুন হয়েছে কি হয়নি সেটা আমি জানি না, আর আমার এনজিওতে খুন হয়েছে সেটা আপনাকে কে বলল? আপনার ছেলে নিজে
সৌরভ, দেখুন সৌরভের কথা বিশ্বাস করার কোনো দরকার নেই। কেন 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 সৌরভের কথা বিশ্বাস করব না কেন? হ্যাঁ, ওয়াই? তার কারণ সৌরভ মানসিকভাবে সুস্থ নয়। আচ্ছা, তাই নাকি? তা আপনি জানলেন কিভাবে সৌরভ মানসিকভাবে সুস্থ নয়? দেখুন, আমি সৌরভের বাবা, তাই আমি জানি সৌরভ মানসিকভাবে অসুস্থ। আপনারা চাইলে আমি আপনাদের সব কাগজপত্রও দেখাতে পারি। আর আর সৌরভের চিকিৎসাও তো এখনো চলছিল। তো তাহলে সৌরভ বাড়ি ছেড়ে চলে গেল কেন? সে অনেক কারণ। সৌরভ আর নিবেদিতা দুজনে দুজনকে খুব ভালোবাসত। নিবেদিতা মারা যাওয়ার পর থেকে সৌরভ আবার ভেঙে পড়ে। কিছুতেই ওকে আটকে রাখতে পারিনি, চলে গেল এই বাড়ি ছেড়ে। তবে আমি ওর খোঁজ খবর নিয়ে সৌরভকে অনেক বুঝিয়েছি, কিন্তু সৌরভ কোনো কথা শুনিনি। দেখুন প্রভাত রঞ্জন বাবু, আমাদের ধারণা নিবেদিতা খুন হয়েছে, ইয়েস। আর সেটা যেহেতু আপনার এনজিওতে হয়েছিল, তাই ওই এনজিওর সাথে যুক্ত সমস্ত মানুষদের সৌরভ খুন করছে। সিরিয়াল কিলিং। নিবেদিতার খুনের প্রতিশোধ নিতেই সৌরভ এই কাজটা করেছে। সৌরভ কি স্বীকার করে নিয়েছে এইসব কথা? ইয়েস, স্বীকার করেছে। না, আমি বিশ্বাস করি না। আমি সৌরভের সাথে কথা বলবো, এটা হতেই পারে না। চলুন চলুন, আমি থানায় যাব, সৌরভের সাথে আমি কথা বলবো। এভাবে আপনারা জোর করে সৌরভকে খুনি হিসেবে প্রমাণিত করতে পারেন না। কথাগুলো বলেই প্রভাত রঞ্জন বাবু সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন আর বললেন, চলুন চলুন চলুন, আমি থানায় যাব। প্রভাত রঞ্জন বাবুর কথা শুনে মেজর আঙ্কেল বলল, এখন আর সেটা সম্ভব নয় প্রভাত রঞ্জন বাবু। কেন? কারণ সৌরভ আর বেঁচে নেই। ইয়েস, কাল যখন আমরা ওকে থানায় ধরে এনেছিলাম, তারপরে আমাদের সকলের সামনে সৌরভ সুইসাইড করেছে, আত্মহত্যা। সৌরভের মৃত্যুর খবর শুনে প্রভাতবাবু আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। ধপ করে বসে পড়লেন সোফায় আর ধরা গলায় বললেন, এ কি কথা শুনলাম আমি? আমি তো বিশ্বাস করতে পারছি না। কি বলছেন আপনি? সৌরভ আর নেই মানে? সৌরভ আত্মহত্যা করেছে? হ্যাঁ, না না না, আমি বিশ্বাস করি না। আপনারা মিথ্যে কথা বলছেন। বলুন আপনারা মিথ্যে কথা বলছেন। No, we are not lying. মিথ্যে কথা বলছি না। মর্গে সৌরভের বডিটা এখনো পর্যন্ত পড়ে আছে প্রভাত রঞ্জন বাবু। এই খবরটা কাউকে এখনো জানানো হয়নি, তার কারণ আমাদের ধারণা সিরিয়াল কিলার সৌরভ নয়, অন্য কেউ। কারণ কাল সৌরভ পুলিশ কাস্টাডিতে থাকার পরেও বাইরে আরেকটা খুন হয়েছে, আর সেটা আপনার এনজিওতে। এই খবরটা পেয়েছেন নিশ্চয়ই আপনি? না, আমি এটা জানি না। কখন হয়েছে এসব? কেন? টিভিতে তো খবরটা দেখানো হয়েছে, আপনি জানেন না? দেখেননি খবরটা? না না, আমি তো বাড়িতেই ছিলাম না। এই তো কিছুক্ষণ আগে ফিরেছি, তাই আমি জানি না। প্রভাত রঞ্জন বাবু, সৌরভকে খুনি হিসেবে আমরা ধরলেও আসল খুনি কিন্তু সৌরভ নয়, অন্য কেউ। সো আসল খুনিকে ধরার জন্য আমাদের আপনার হেল্প লাগবে। আশা করি আপনি সেটা করবেন। কথাটি শুনে প্রভাত রঞ্জন বাবু কাঁদতে লাগলেন। মেজর আঙ্কেল ইশারায় একজন কাজের লোককে এক গ্লাস জল আনতে বলল।
কাজের লোক জল এনে দিলে মেজর আঙ্কেল প্রভাত রঞ্জন বাবুকে জলটা খেতে বলল। প্রভাত বাবু জলটা খেলেন, আর তারপরে তিনি বলতে শুরু করলেন। এবার আমি কি করব? আমি আমি বাবা হিসেবে ব্যর্থ। প্রতিমা, আমি তোমার সৌরভকে বাঁচাতে পারলাম না। তুমি আমায় ক্ষমা করে দিও প্রতিমা। বিনা অপরাধে সৌরভ আর চলে গেল। পারলাম না আমি সৌরভকে বাঁচাতে। একজনকে বাঁচাতে গিয়ে আমি আর একজনকে মেরে ফেললাম। শেষের এই কথাটা শুনে মেজর আঙ্কেল বলে উঠল, দাঁড়ান, এক মিনিট। কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ, স্পষ্ট করে বলুন তো, কি বলতে চাইছেন আপনি? কাকে বাঁচাতে গিয়ে কাকে মেরে ফেললেন? আঙ্কেলের কথা শুনে প্রভাত রঞ্জন বাবু চুপ করে গেলেন, কোনো কথা বললেন না। আর তখনই মেজর আঙ্কেল আবার বলে উঠল, আপনি চান না আপনার ছেলে নির্দোষ প্রমাণিত হোক? তার নামের সাথে যে খুনির দাগটা লেগে আছে, আপনি চান না সেটা সরে যাক? কি আপনি চান না? হ্যাঁ, বলুন, স্পিক আউট, আপনি চান না? তখনই প্রভাত রঞ্জন বাবু বলে উঠলেন, দেখুন, সব আমার দোষ, আমার জন্যই হয়েছে এসব। আমি জানি এই জন্য ঈশ্বর আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না। কিন্তু আজ আমি আপনাদের সবটাই বলবো। এরপর প্রভাত রঞ্জন বাবু আমাদের দুজনকে একটি ঘরে নিয়ে গেল। দরজা খুলতেই আমরা যা দেখলাম তাতে দুজনেই খুব অবাক। আমি মনে মনে বললাম, এইসব আমরা কি দেখছি? আমরা দেখতে পেলাম সামনের দেওয়ালে একটা বড় ছবি টাঙানো আছে, আর সেই ছবিতে আছে দুটো বাচ্চা ছেলে, যারা দেখতে হুবহু একই রকম। আর তখনই প্রভাত রঞ্জন বাবু বলে উঠলেন, সৌরভ সোমরাজ দুই ভাই। সোমরাজ বড়, সৌরভ ছোট। সৌরভ ছোট হলেও অনেক বোঝদার ছেলে, কিন্তু সোমরাজ ছোটবেলা থেকে অত্যন্ত রাগী, বদমেজাজি, কারোর কোনো কথা কোনোদিনও শোনেনি। নিজে যেটা ঠিক বলে মনে করত সেটাই করত। প্রথম দিকে আমরা এতটা গুরুত্ব দিইনি, কিন্তু বড় হতে হতে তার ঔদ্ধত্য আরো বাড়তে শুরু করলো। এমন সময় ওদের মা মারা যায়। তারপর আমি একা দায়িত্বে ওদের দুজনকে বড় করেছি। জানি না আমার দায়িত্ব পালনে কি খামতি ছিল। সোমরাজকে আমি মানুষ করতে পারিনি। আমি বুঝতে পারতাম সোমরাজ আমার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এতে আমি কি করব সেটাই বুঝতে পারিনি। কিছু বলতে গেলেই মরার ভয় দেখাতো। আর আমি বাবা হয়ে আমার নিজের সন্তানের মৃত্যু কিভাবে চাইতে পারি বলুন? এইভাবে দিন যেতে লাগলো। আস্তে আস্তে সোমরাজ আর সৌরভ দুজনেই বড় হতে লাগলো। সোমরাজ সবসময় নিজের ইচ্ছেতেই চলত, আর অপরদিকে সৌরভ একেবারে শান্ত, কারোর সাথে কোনো ঝগড়া ঝামেলায় জড়াতো না। এরপরে সৌরভের জীবনে আসে নিবেদিতা। দুজনে দুজনকে খুব ভালোবাসতো, সে কথা আমি জানতাম। আমি ওদের মানা করিনি। নিবেদিতা মেয়েটি ভালো, তাই আমার অমতের কোনো কারণ ছিল না। কিন্তু এমনই একদিন সোমরাজ এসে আমাকে নিবেদিতার ছবি দেখায় আর বলে নিবেদিতাকে সে বিয়ে করতে চায়। কিন্তু আমি জানি নিবেদিতা সৌরভকে ভালোবাসে, সোমরাজকে নয়। এ কথা আমি সোমরাজকে জানাই। এরপর শুরু হয় অশান্তি। সোমরাজকে অনেক বোঝানোর পরেও সোমরাজ কিছুতেই বুঝতে চায় না, এমনকি সৌরভকে মেরে ফেলতে পর্যন্ত চায়। ওরকম পরিস্থিতিতে আমি সৌরভকে বাঁচানোর জন্য সোমরাজকে ঘর থেকে বের করে দিই। তারপর সবকিছু ঠিকঠাক চলছিল। এরপর আবার একদিন সোমরাজ আমার কাছে এসে হাতে পায়ে ধরে নিজের অন্যায়ের ক্ষমা চায়। সোমরাজের মধ্যে তখন আমি আমূল পরিবর্তন দেখতে পাই। বাবা হিসেবে ছেলের প্রতি তখন আর আমি রেগে থাকতে পারিনি, ওকে ক্ষমা করে দিই। সোমরাজ বাড়িতে ফিরে আসে।
কিন্তু এরই মধ্যে আমি খেয়াল করতে থাকি সৌরভের মধ্যে পরিবর্তন। আর সেটা হলো সৌরভ সব জিনিস ভুলে যেতে শুরু করেছিল। প্রথম দিকে আমি অতটা খেয়াল করিনি, কিন্তু আস্তে আস্তে যত দিন যেতে লাগলো ততই দেখলাম সৌরভের অবস্থা খুব খারাপ হচ্ছে। এরপর আমি সৌরভকে নিয়ে ডাক্তারের কাছে যাই। ডাক্তার পরীক্ষা করে যেটা আমায় বলে সেটা শুনে আমি তো রীতিমতন অবাক হয়ে যাই। আমি বিশ্বাস করতে পারিনি এটা কিভাবে সম্ভব, কিভাবে সেটা হতে পারে। 1 মিনিট, প্রভাতরঞ্জন বাবু ডাক্তার কি বলেছিল? বলেছিল মাথার নার্ভগুলোকে অচল করার জন্য প্রতিদিন খুব হাই ডোজের ওষুধ দেওয়া হচ্ছে সৌরভকে। আর তারই জন্য সৌরভের শরীরের এমন অবনতি। এমন কথা শুনে আমি তো আকাশ থেকে পড়ি। আবার বাড়িতে এই কাজ কে করতে পারে? তারপর অনেক চিন্তা ভাবনা করে আমার সন্দেহ যায় সোমরাজের উপর। তাহলে কি এসব কাজ, সোমরাজের ভালো হওয়া কি একটা নাটক? যতদিনে আমি একথা বুঝতে পারি ততদিনে সৌরভ প্রায় পাগল হয়ে উঠেছিল। সে কথা নিবেদিতাও বুঝতে পারে। তারপর আমি সোমরাজকে না জানিয়ে নিবেদিতার সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নিই। গোপনে নিবেদিতা সৌরভের ট্রিটমেন্ট করতে থাকে। নিবেদিতার জন্য সৌরভ আস্তে আস্তে আবার স্বাভাবিক হতে শুরু করে। এই কথা যখন সোমরাজ জানতে পারে তখন নিজে ধরা পড়ে যাওয়ার ভয়ে জানি না একদিন কোথাও উধাও হয়ে যায়। তারপর আর সোমরাজের কোনো খোঁজ খবর আমি আর পাইনি। এখন সোমরাজ কোথায় আছে, কেমন আছে, সেসব আমি কিচ্ছু জানি না। তবে আমার ধারণা নিবেদিতাকে সোমরাজ মেরেছে। কারণ নিবেদিতা আর সৌরভের যদি কোনো শত্রু থাকে তাহলে সেটা হলো সোমরাজ। নিবেদিতার খুন হয়ে যাওয়ার পর সৌরভ আমাকে বলেছিল সোমরাজকে পুলিশের কাছে দিতে, কিন্তু আমি তো বাবা, আর বাবা হয়ে সেদিন আমি সোমরাজকে পুলিশে দিতে পারিনি। আর সেই রাগেই সৌরভ বাড়ি ছেড়ে চলে যায়। তবে আমি ওর খোঁজ খবর রাখি, কিন্তু কি থেকে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। আমারই দোষ, আমি সৌরভকে হারালাম। আমি জানি না এখন যে খুনগুলো হচ্ছে সেগুলো সোমরাজ করছে কিনা। আসলে আমি এটা বলতে পারি সৌরভকে ফাঁসানোর জন্য সোমরাজ খুনগুলো করতেও পারে। হয়তো পুলিশ তদন্ত করে এটা একদিন না একদিন জানতেই পারবে যে নিবেদিতা খুন হয়েছে। তাও আবার সেটা আমার ওই এনজিওতে, তাই তার খুনের পেছনে এনজিওর লোক থাকবে। এখন নিবেদিতার খুনের প্রতিশোধ নিতে সৌরভ এই খুনগুলো করতে পারে, এটা পুলিশের মনে হতেই পারে। আর তাতে সৌরভকে অ্যারেস্ট করতে পুলিশ সহজ হবে। তবে আমি বাবা হিসেবে এই কথা গ্যারান্টি দিতে পারি যে সৌরভ আমার এমন ছেলে নয়, সে কখনো কাউকে খুন করতে পারে না। তাহলে আপনি এই কথাটা আদালতের সামনে বলতে পারবেন তো? নিজের ছেলের বিরুদ্ধে সাক্ষী দিতে পারবেন তো প্রভাতরঞ্জন বাবু? হ্যাঁ 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 পারবো। এতদিন আমি চুপ করেছিলাম, আর তার কারণ আমি একজন বাবা। আমার কাছে দুটো সন্তানের সমান। আমি সোমরাজের কোনো ক্ষতি হোক এটা চাইনি, কিন্তু আজ আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। সৌরভ মারা গেছে ওর জন্য, তাই সোমরাজের শাস্তি হওয়া দরকার। এই শাস্তিটা আমি যদি ওকে অনেক আগেই দিতাম তাহলে আমাদের সবাইকে আজকের এই দিনটা দেখতে হতো না। আমার ভুল হয়ে গেছে। চলুন আমি সাক্ষী দেব সোমরাজের বিরুদ্ধে। আমি সাক্ষী দেব। কোথায় যেতে হবে বলুন কোথায় যেতে হবে আমাকে? আমি যাব আপনাদের সাথে। কথা বলতে বলতে আমি দেখলাম প্রভাতরঞ্জন বাবুর চোখে জল। হোম মিনিস্টার হিসাবে আমরা প্রভাতরঞ্জন বাবুকে যেমনটা দেখি তেমনটা উনি নন। একটা শক্ত মানুষের মধ্যেও যে একটা নরম হৃদয় থাকে তা আমরা প্রভাতরঞ্জন বাবুকে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। আর তখনই মেজর আঙ্কেল বলল, সোমরাজ হয়তো জানে যে এই সিরিয়াল কিলিং কেসের তদন্তটা আমি করছি, আর সেই কারণেই সে আমার বড় ভাইপোকে টার্গেট করেছে।
আপনার এনজিওর ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার ভাইপোর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, আর তাতে আমার বড় ভাইপোকে ফাঁসানোর চেষ্টা করছে। এইসব কিছুই সোমরাজ করতে পারে। সোমরাজকে খুঁজে বার করতেই হবে। তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব পুলিশের কাছে যেতে হবে, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। জানি না এর মধ্যে আরো কত মানুষের কত ক্ষতি হয়ে যেতে পারে। এই বলে আমরা ওখান থেকে বেরিয়ে আসতে যাব, এমন সময় মেজর আঙ্কেলের ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই ওপাশের জন কি বলল সেটা আমি শুনতে পেলাম না, কিন্তু মেজর আঙ্কেল চুপ করে কথাগুলো শুধু শুনে গেল। ফোনটা কেটে মেজর আঙ্কেল আমাদের বলল, সোমরাজের খোঁজ পাওয়া গেছে, তাই চলুন চলুন, আমাদের এক্ষুনি বেরোতে হবে, চলুন। আমি একবার জিজ্ঞেস করব ভাবলাম, কিন্তু মেজর আঙ্কেলের গম্ভীর মুখ দেখে আর প্রশ্ন করলাম না। মেজর আঙ্কেল তখনই আর একটা নাম্বার ডায়াল করল। কথা শুনে বুঝতে পারলাম মেজর আঙ্কেল দিগন্তদাকে ফোন করেছে। আর তারপর আমরা বেরিয়ে পড়লাম। ক্যাব বুক করা হয়নি, অনেকটা রাত হওয়ার জন্য ট্যাক্সি পাওয়া গেল না। সেটা দেখে প্রভাত রঞ্জন বাবু নিজের গাড়ি বের করতে বললেন ওনার ড্রাইভারকে। এরপর মেজর আঙ্কেল ড্রাইভারকে কিছু একটা বলল, আর তারপরেই গাড়ি চলতে শুরু করলো। কিন্তু গাড়ি কোথায় যাচ্ছে আমি সেটা জানি না। কিছুক্ষণ পর আমি সেটা বুঝতে পারলাম, গাড়ি যাচ্ছে রেনবো ইনস্টিটিউট এনজিওর রাস্তার দিকে। কিছুক্ষণ পর গাড়ি এসে দাঁড়ালো এনজিওর সামনে। সামনের দিকে তাকিয়ে দেখলাম দিগন্তদা পুলিশ নিয়ে হাজির হয়েছে, সাথে দাদাকেও নিয়ে এসেছে। তারপর আমরা সবাই একসাথে এনজিওর ভেতরে প্রবেশ করলাম। আমি মেজর আঙ্কেলকে বললাম, কাল রাতে এখানে দুলালবাবুর খুন হওয়ার পর তো সব বাচ্চাকে সরিয়ে নেওয়া হয়েছে, সাথে এনজিও তো বন্ধ, তাহলে এখানে এলে কেন? কাহিনী যখন এখান থেকেই শুরু হয়েছিল, তখন শেষটাও না হয় এখানেই হবে। কথাটার মানে আমি কিছুটা বুঝতে পারলেও সবটা বুঝতে পারলাম না, কিন্তু তাও আমি আর প্রশ্ন করলাম না। সবাই মিলে আমরা এনজিওর ভেতরে প্রবেশ করলাম। আস্তে আস্তে দরজা ঠেলে আমরা এনজিওর চারিদিকে দেখতে শুরু করলাম। এনজিওর অফিস রুমের দিকে আমরা যেতে শুরু করলাম। সেখানে যেতে গিয়ে আমরা যা দেখতে পেলাম তাতে আরও একবার অবাক হলাম। দেখলাম এনজিওতে যারা কাজ করছে তাদের নামের লিস্ট যে বোর্ডে টাঙানো ছিল, সেই বোর্ডটা এখন আর সেখানে নেই। সেটা সারানো হয়েছে, তার জায়গায় শুরু হয়েছে একটা সরু রাস্তা। আমি মনে মনে বললাম, এটা আবার কি? এটার কথা তো আমরা জানতাম না। রাস্তাটা এনজিওর মধ্যে, এনজিওর কোনো গুপ্ত ঘর। আমি প্রভাত রঞ্জন বাবুকে জিজ্ঞেস করলাম, এই গুপ্ত রাস্তার ব্যাপারে আপনি কিছু জানেন? হ্যাঁ, আমি জানি এই রাস্তার কথা। এই বাড়িটা তো আগে এনজিও করবে বলে তো তৈরি হয়নি। এই বাড়ি অনেকদিন আগে তৈরি। আমার বাবা ঠাকুরদার আমলের বাড়ি, বলতে পারেন ব্রিটিশ আমলের। তখন ইংরেজদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক বাড়িতে এরকম গুপ্ত রাস্তা, গুপ্ত ঘর থাকতো। হয়তো আমার বাবা ঠাকুরদাও ইংরেজদের হাত থেকে বাঁচার জন্য এরকম একটা ঘর তৈরি করেছিল। এই রাস্তার কথা আমি জানতাম, কিন্তু আমি কোনোদিনও কাউকে বলিনি। কিন্তু এখনই দরজা খোলা দেখে আমার চিন্তা হচ্ছে, আমার এনজিওর আড়ালে কেউ এখানে অন্যায়ভাবে কোনো কাজ করছে না তো? হ্যাঁ, এখানে অন্যায় কাজ হয়, আর সেই অন্যায়ের প্রমাণ আজ আমরা পাবো হাতে হাতে। তাহলে চলুন ভেতরে যাওয়া যাক, আসুন। তারপর আমরা সবাই সেই রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করলাম। বেশ কিছুটা দূরে যাওয়ার পর আমরা ঘরের মধ্যে আলো দেখতে পেলাম, আর সেই আলো দেখে আমরা সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। কিছুটা দূরে যাবার পর আমরা যা দেখতে পেলাম তাতে আমরা আমাদের নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। দেখতে পেলাম আমাদের সামনে দাঁড়িয়ে আছে সোমরাজ, যার হাত পা বাঁধা, আর তার সামনে দাঁড়িয়ে আছে আরেকটি ছেলে যাকে আমরা কেউ চিনি না। কিন্তু কে সে? আমি তখন জিজ্ঞেস করলাম, কে আপনি? আর সোমরাজ যেখানে আছে তার খবর আপনি জানলেন কিভাবে? আমার কথা শুনে সেই ছেলেটি কিছুই বলল না, চুপ করে দাঁড়িয়ে আছে। তখন আমি আবার তার নাম জিজ্ঞেস করতে মেজর আঙ্কেল বলে উঠল, ওর নাম সৈকত, আর ও হলো নিবেদিতার দাদা। কি সৈকত, ঠিক বলছি? মেজর আঙ্কেলের কথা শুনে সেই ছেলেটি তার মাথা নাড়ল। তার মাথা নাড়ানো দেখে আমি বুঝতে পারলাম মেজর আঙ্কেলের কথায় সে সম্মতি জানাচ্ছে। কিন্তু এখানে সে কি করছে? তাহলে কি আসল খুনি এই ছেলেটি?
আর তখনই মেজর আঙ্কেল বলে উঠল, আমি জানি এখন সবার মনে অনেক প্রশ্ন আছে, তো আমি সব প্রশ্নের উত্তর একে একে দিচ্ছি। জাস্ট ওয়েট, একটু অপেক্ষা করুন সবাই। আজ থেকে 1.5 মাস আগে শহরে সিরিয়াল কিলিং শুরু হয়। 6 জন মানুষ মারা যায়, আর সেই 6 জন মানুষ সোমবার করেই মারা যাচ্ছিল। যারা মারা যায় তাদের নামের সাথে সোম কথাটি যুক্ত, আর তাতে করে সবার প্রথম পুলিশ ধারণা করে যে হয়তো এই জন্যই খুনি সোমবারটা বেছে নিয়েছে। তবে পরে আমি তদন্ত করে জানতে পারি যে সোমবারে খুন হওয়ার পেছনে শুধু নামের সাথে সোম কথাটি আছে বলেই যে সোমবারে খুন হচ্ছে এমনটা নয়, তার পেছনে আরেকটা কারণ আছে। আর তারপর ভালো করে তদন্ত করে জানতে পারি যে সকলের পেশাগুলোই জানি না কেমন করে ডাক্তারের সাথে যুক্ত। তারপর আমার সন্দেহ হয় যে 6 জন মানুষ মারা গেছে তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই, অথচ তারা খুন হয়েছে। আর খুন যারা হয়েছে তাদের পরিবারের লোকজনদের সাথে কথা বলে সোমনাথ আর সৌম্য এই দুজনের কথা জানতে পারি যে তাদের কাছে বেশ কয়েকদিন ধরেই নাকি অনেকটা পরিমাণ করে টাকা থাকত। তখন আমি তাদের ব্যাংক ডিটেলস চেক করি, আর তাতেই উঠে আসে একটা কমন নাম, সেটা হলো রেইনবো ইনস্টিটিউট, এনজিওর নাম। ইয়েস, এবার আমার মনে হয় যে বা যারা খুনগুলো করছে তাদের তো একটা উদ্দেশ্য আছে, হ্যাঁ। আর সেই তদন্ত করতে করতে আমি নিবেদিতার খবর পাই, আর এই নিবেদিতা হলো এই সব খুনের প্রধান কারণ। নিবেদিতাকে সোমরাজ ভালোবাসত, আবার নিবেদিতা ভালোবাসত সৌরভকে। তাই ছোট ভাইয়ের কাছে হেরে যেতে হবে সে কথা ভেবে সোমরাজ প্রথমে সৌরভের ক্ষতি করতে চায়। হাই ডোজের ঔষধ খাইয়ে সৌরভকে পাগল করে দিতে চায়, কিন্তু যখন দেখলো যে এই সব কথা সবাই জেনে যাচ্ছে তখন সোমরাজ গা ঢাকা দেয়। আর এরপর সোমরাজ শুরু করে এক নতুন খেলা। বাড়ি থেকে পালিয়ে সোমরাজ আর যাবে কোথায়? তার উপর আছে নিজের খরচ, তো সেই খরচ চালানোর জন্য সোমরাজ একটা নোংরা কাজ করতে শুরু করে, আর সেটা হলো এনজিওর বাচ্চাদের শরীরের অর্গ্যানের ব্যবসা। এই কাজে সোমরাজ দুলাল বাবুকে সঙ্গী করে, কিন্তু সোমরাজ জানতো না যে দুলাল বাবু এই কাজ করতে চান না। তিনি ভাবেন যে এই সব প্রভাত রঞ্জন বাবুকে তিনি বলে দেবেন, কিন্তু তারপর আবার ভাবেন যে যদি তিনিও এইসবের সাথে জড়িত তাহলে তো তাকে তারা মেরে ফেলতে পারে। তখন দুলালবাবু নিবেদিতাকে সবটা জানায়। দুলালবাবু গোপনে সব খবর নিবেদিতাকে দিত। তো একদিন দুলালবাবু নিবেদিতাকে ফোন করে বলে যে আজ নাকি সোমরাজ একটা বাচ্চাকে নিয়ে যাবে। তো সেই কথা জানতে পেরে নিবেদিতা কোনো কিছু না ভেবে একাই চলে আসে এনজিওতে। সামনাসামনি নিবেদিতা সোমরাজকে ধরে, আর তখন নিবেদিতা সবাইকে সব কথা জানিয়ে দেবে এই কথা বলে এনজিও থেকে বের হতে গেলে সোমরাজ নিবেদিতার পেটে ছুরির আঘাত করে। কোনো রকমে সেখান থেকে পালিয়ে নিবেদিতা সৌরভের কাছে যায়। নিবেদিতার এমন অবস্থা কে করেছে সেটা সৌরভ জানার চেষ্টা করে, বাট তখন নিবেদিতা কিছুই বলতে পারে না, শুধু সোম কথাটি আর নিবেদিতা যে এনজিওতে গিয়েছিল শুধু সেই কথাটি বলতে পারে। আর তাতে সৌরভ ভাবে যে এনজিওর কোনো লোক নিবেদিতাকে মেরেছে, কিন্তু সে কে সে কথা সৌরভ জানতে পারে না। নিবেদিতা অজ্ঞান হয়ে পড়লে সৌরভ নিবেদিতাকে নিয়ে অংশুমানের কাছে যায়। অংশুমান নিবেদিতার চিকিৎসা করে, কিন্তু শেষ রক্ষা হয় না, নিবেদিতা মারা যায়। আর এরপর সৌরভ এনজিওতে যাদের যাদের নামের সাথে সোম কথাটা যুক্ত তাদের খুন করতে চায়। এখানে সবার প্রথমে সৌরভ
সোমরাজকে খুন করতে চেয়েছিল, কিন্তু সোমরাজকে তখন পাবে কোথায়? সোমরাজ তখন কোথায় আছে সে কথা তো সৌরভ জানতো না। তাই একে একে সবাইকে সৌরভ মেরে ফেলতে শুরু করে। এতদূর মেজর আঙ্কেলের কথা শুনে প্রভাত রঞ্জন বাবু বলে উঠলেন, না না, আপনার কোথাও ভুল হচ্ছে। সৌরভ কাউকে খুন করতে পারে না। দাঁড়ান 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 প্রভাত রঞ্জন বাবু, বাকিটা আমি এখনো বলিনি। কাহিনী এখানে শেষ নয়। সামথিং টুইস্ট ইজ দেয়ার। কাহিনীতে টুইস্ট এখনো বাকি আছে। জাস্ট ওয়েট, একটু অপেক্ষা করুন। এরপর আবার মেজর আঙ্কেল বলতে শুরু করলো, তো প্রথমে তদন্ত করে আমার সৌরভকেই খুনি হিসেবে মনে হয়েছিল, বাট সৌরভ জেলে থাকাকালীন আরো একটা খুন হলে আমার সন্দেহ অন্যদিকে ঘুরে যায়। আর তারপর আমি আরো তদন্ত করি এবং সেই তদন্ত করতে করতে আমি পৌঁছই সৈকতের কাছে। আর সৈকতকে চাপ দিতেই সৈকত আমাকে সবটা বলে দেয়। তাহলে দিগন্ত, এবার তুমি কি কিছু আন্দাজ করতে পারছো? হঠাৎ করেই মেজর আঙ্কেল দিগন্তদার নাম করতেই আমরা সবাই দিগন্তদার দিকে তাকালাম। তখন দিগন্তদা একটু ঘাবড়ে গিয়ে বলে উঠল, আমি আমি কি আন্দাজ করব মেজর সাহেব? কেন? এরপর তো তোমার আন্দাজ হওয়া দরকার আমি কিসের কথা বলছি, তাই না অংশুমান? তোমরা দুজনে কি ভেবেছিলে আমি কিছুই ধরতে পারবো না? হ্যাঁ, আমার সন্দেহ হয়েছিল, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না। হ্যাঁ, প্রথম সন্দেহটা হয় যে মৃতদেহগুলোকে দেখে তো চেনাই যাচ্ছিল না যে সেগুলো কাদের বডি। তাহলে পুলিশ এত জোর দিয়ে কিভাবে বলছে যে ওগুলো সোমনাথ, সৌম্যক, সৌম্য, সৌমেন, সোম, সৌমেন্দ্র এদের বডি? শুধুমাত্র কিছু জিনিস পাওয়ার জন্য কি সেই বডিগুলো তাদের হয়ে যায়? না যেতে পারে? দেবন্ত, কিন্তু মেজর আঙ্কেল, বডিগুলো তো পোস্টমর্টম করা হয়েছিল। হ্যাঁ হয়েছিল। করেছিল কে? কেন, ডাক্তার করেছিল। ইয়েস, আর সেই সবই হয়েছিল দিগন্তের দায়িত্বে, তাই না দিগন্ত? হ্যাঁ, মানে তুমি কি বলতে চাইছো মেজর আঙ্কেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি যেটা বলতে চাইছি সেটা হয়তো সবাই এখন বিশ্বাস করবে না, কিন্তু ইট ইজ ট্রু, অ্যান্ড ইট ইজ ট্রু, এটাই সত্যি। অংশুমান, তুই কি সত্যিটা বলবি না আমি বলবো? মানে মেজর আঙ্কেল, তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি যেটুকু বুঝতে পেরেছি তাদের নিবেদিতাকে সোমরাজ ভালোবাসত, তবে নিবেদিতা আর সৌরভ দুজনে দুজনকে ভালোবাসত। এখানে ভাইয়ের উপর প্রতিশোধ নিতে সোমরাজ সৌরভকে ওষুধ খাইয়ে পাগল করে দিতে চেয়েছিল। পরে অবশ্য নিবেদিতার সহায়তায় সৌরভ ভালো হয়ে যায়। তখন সোমরাজ নিজে ধরা পড়ে যাওয়ার ভয়ে গা ঢাকা দেয় আর আশ্রয় নেয় এই এনজিওর এই গুপ্ত ঘরে। নিজের খরচ চালানোর জন্য এই এনজিওর বাচ্চাদের শরীরের বিভিন্ন অর্গ্যানগুলো নিয়ে ব্যবসা শুরু করে, আর যেটা দুলালবাবু নিবেদিতাকে গোপনে জানায়। নিবেদিতা তার প্রতিবাদ করলে সোমরাজ নিবেদিতাকে খুন করার চেষ্টা করে, পেটে ছুরির আঘাত করে। কোনো রকমে নিবেদিতা সেখান থেকে বেঁচে সৌরভের কাছে পৌঁছায়। নিবেদিতার অবস্থা তখন ভালো ছিল না, শুধু সোম নামটা বলেই জ্ঞান হারায়। নিবেদিতার শেষ কথাটি শুনে সৌরভ বুঝতে পারে যে নিবেদিতার এমন অবস্থার জন্য সোম নামের কেউ দায়ী, কিন্তু সৌরভ তো এটা জানতো না যে সোমরাজ ওই এনজিওতেই আছে। এটা যে সোমরাজ করতে পারে সেটা সৌরভের মাথাতেই আসেনি। তাই চিকিৎসার জন্য সৌরভ নিবেদিতাকে অংশুমান মানে দাদার কাছে নিয়ে যায়। চিকিৎসা চললেও নিবেদিতাকে বাঁচানো সম্ভব হয় না, মারা যায়। আর তখনই সৌরভ ওই এনজিওতে যাদের নামের সাথে সোম কথাটি যুক্ত আছে তাদের খুন করতে চায়, কিন্তু খুন করতে চাইলেই তো আর খুন করা যায় না। আর তখনই এই কাজে সাহায্য করে নিবেদিতার দাদা। কি আমি ঠিক কথা বলছি তো? তাহলে সব খুনগুলো এই ব্যক্তি করেছে, এটাই তো ঠিক মেজর আঙ্কেল?
তাহলে এখানে তুমি দাদাকে আর দিগন্তদাকে আবার কি বলতে চাইছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। বুঝতে পারবি আয়ুষ, সব বুঝতে পারবি। প্রথম থেকে তোর বলা কাহিনী সবটা ঠিক আছে, শুধু নিবেদিতাকে হাসপাতালে ভর্তি করার পর যে ওই সবাই বলছে নিবেদিতা মারা গেছে, দ্যাট ইজ নট ট্রু। সেটা ঠিক নয়, ভুল। কথাটা শুনে আমি তো আকাশ থেকে পড়লাম, সাথে সেখানে উপস্থিত সকলের মুখ হাঁ হয়ে গেল। কি বলছে মেজর আঙ্কেল? তখন আমি বললাম, হোয়াট? তুমি বলছো নিবেদিতা মারা যায়নি? নিবেদিতা বেঁচে আছে? বেঁচে আছে, নিবেদিতা বেঁচে আছে। সে খবর সৌরভ জানতো? আলবাত জানতো। তাহলে যদি নিবেদিতা বেঁচে আছে, তাহলে এতগুলো খুন করলো কেন? কে বলল সৌরভ খুন করেছে? মানে না, আমি বলতে চাইছি সৌরভ না, তবে সৈকত তো খুনগুলো করেছে। না, একদমই না, সৈকত কোনো খুন করেনি। তাহলে খুনগুলো করলো কি? কোথায় খুন হয়েছে? হোয়াট? কি বলছো তুমি? হ্যাঁ, আমার তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আই মিন ইট। আমি বলতে চাইছি খুন হয়নি। মাই গুডনেস, তাহলে ডেড বডিগুলো কাদের? কি বলছো তুমি? এবার তো মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। বেনামি, বেনামি। ওই ডেড বডিগুলো বেনামি, যাদের পরিচয় পাওয়া যায়নি। ওয়েল, এরপর অংশমান কি? বাকি কথাগুলো তুই বলবি? হ্যাঁ, হ্যাঁ, সেদিন নিবেদিতা মারা যায়নি, তবে নিবেদিতার এমন অবস্থার জন্য সৌরভ সবাইকে মেরে ফেলতে চেয়েছিল। তখন আমি কি করব সেটাই বুঝতে পারছিলাম না। তাই তখন আমি দিগন্তদাকে সবটা বলি, আর আমরা দুজন মিলে একটা প্ল্যান করি, যার প্রথম কাজ হলো নিবেদিতা মারা গেছে সেই খবরটাকে চারিদিকে ছড়ানো। বিশেষ করে সেই খবর যেন সোমরাজের কাছে যায়, এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। সেই খবর আমরা দুলালবাবুর মাধ্যমে সোমরাজের কাছে পৌঁছাই। কিন্তু দুলালবাবু জানতেন না যে সোমরাজ ওই এনজিওতেই আছে। তারপর এনজিওতে কাজ করে, আর সোম নামের সাথে যুক্ত সবাইকে ডেকে পাঠানো হয়। তারপর এনজিওতে কাজ করে এমন সোম নামের সাথে যুক্ত সবাইকে ডেকে পাঠানো হয়। তারা এসে জানায় যে তারা এসব কিছুই জানে না। তখন তারা আসল খুনিকে ধরতে সাহায্য করে। দিগন্তদার প্ল্যান মতো প্রতি সোমবার একটি বেনামি ডেড বডিকে ছিন্ন ভিন্ন অবস্থায় কখনো থানার সামনে, আবার কখনো পুলিশ বাড়ির সামনে ফেলে দিয়ে আসত। আর তাদের সাথে কিছু জিনিস যা দেখে পুলিশ চিহ্নিত করবে বডিগুলো কার। সব কিছু ছিল দিগন্তর প্ল্যান। এই সন্দেহটা আমার তখন হয় যখন আমি সবার পরিবারের লোকজনকে বডি চিহ্নিত করার কারণ জিজ্ঞাসা করি। মনের ভেতর আমাকে একটা প্রশ্ন করছিল সেই বডিগুলো। মনের ভেতর আমার সবসময় একটা প্রশ্ন চলছিল যে বডিগুলো সত্যি তাদেরই তো, যাদের আমরা খুন হয়েছে বলে মনে করছি। আর তারপর সৌরভকে যখন থানায় আনা হয় তখন ওর কাছে কোনো অস্ত্র ছিল না, তাহলে ব্লেড এলো কিভাবে? দিগন্ত ওখানেই দাঁড়িয়েছিল। সৌরভ গলায় আঘাত করলো, রক্ত বের হলো, মারা গেল। কিন্তু ওর হাতের পালস চেক করে আমি দেখেছিলাম সবকিছু নর্মাল ছিল। সেটা কিভাবে? তাহলে কি সব চোখের ভুল? আমাদের চোখের সামনে কি নিখুঁত অভিনয় চলছে আর আমরা সেটাও বুঝতে পারলাম না? আর ঠিক তারপরেই খবর এলো যে দুলালবাবু খুন হয়েছে, আর আমরা পৌঁছাতে পৌঁছাতে তাকে পোস্টমর্টেম করতেও পাঠানো হয়েছে। সেটা না হয় মেনেও নিলাম, কিন্তু আজ সকালে যখন আমি মর্গে দুলালবাবু আর সৌরভের ডেড বডি দেখতে যাই, সেখানে আমাকে বাধা দেয়া হয়। আর তখন আমার সন্দেহটা আরো বাড়ে। এমন সময় আমার কার সাথে দেখা হয় জানিস আয়ুষ? কার সাথে দেখা হয়? সৌম্যর সাথে। সৌম্যর সাথে? কি বলছো তুমি? হ্যাঁ,
মৃত মানুষ জীবিত হলো কিভাবে সেটা জানার জন্য ওর পিছু নেই আমি। আর তারপর সব ঘটনা জানতে পারি। বাচ্চা ছেলে আর কতদিন এভাবে ঘরের মধ্যে বন্দি হয়ে থাকবে বল? তবে এর মাঝে একটা জিনিস খুব খারাপ হয়েছে, সেটা হলো দীপঙ্কর বাবু এইসবের মাঝে ঢুকে পড়েছিল। এটাই ওর কাল হয়েছে। দীপঙ্কর বাবু যে আমাদের সাথে দেখা করতে আসবে সেটা কোনোভাবে সোমরাজ জানতে পেরে যায়, আর তাই নিজেকে বাঁচানোর জন্য সোমরাজ দীপঙ্কর বাবুকে খুন করে। এতক্ষণ পর মেজর আঙ্কেলের কথা শুনে সোমরাজ বলে উঠল, আপনার কাছে কি প্রমাণ আছে যে খুনটা আমি করেছি? ওয়েট 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 ওয়েট, প্রমাণ ছাড়া এই মেজর কোন কথা বলে না। ব্রেসলেটটা কোথায় তোমার হাতে? হ্যাঁ, কোথায়? আর তখনই সোমরাজ নিজের হাতের দিকে তাকায়, কিন্তু ব্রেসলেটটা দেখতে পায় না। তখন মেজর আঙ্কেল একটা ব্রেসলেট বের করে সবার সামনে রাখে। তখন মেজর আঙ্কেল বলে, দীপঙ্কর বাবুকে খুন করে দৌড়ে বেরিয়ে যাওয়ার সময় এটা হয়তো তোমার হাত থেকে পড়ে গিয়েছিল, আর তখনই আমি সেটা কুড়িয়ে নিই। বাট তখন আমি জানতাম না যে এটা তোমার। হ্যাঁ, তোমার বাড়িতে গিয়ে তোমার একটা ছবিতে এই ব্রেসলেটটা আমি দেখি, আর তখনই আমার সন্দেহ দূর হয়। আমি বুঝতে পারি যে দীপঙ্কর বাবুকে খুনটা তুমিই করেছো। আর বন্দুকটা দিগন্ত এই ঘরের মধ্যেই কোথাও একটা পাবে তুমি। মাই গুডনেস, মেজর আঙ্কেল, তাহলে বলছো যাদের যাদের খুন হয়েছে বলে আমরা জানি তারা সবাই বেঁচে আছে? তাহলে তারা কোথায়? হ্যাঁ, আছে তো, আছে। সবাই ওই বাইরেই দাঁড়িয়ে আছে। একটু অপেক্ষা করো, আমি ডেকে দিচ্ছি, দাঁড়া। এরপর আঙ্কেল সবাইকে ডাক দিলে একে একে সবাই ভেতরে চলে এলো। তাদের দেখে মনে হলো যেন মৃত মানুষ জীবিত হয়ে গেছে। একটু ভয়ও লাগছিল, যেন মনে হচ্ছিল আমি কোনো সিনেমা দেখছি যেখানে মৃত মানুষ জীবিত হয়ে যায়। সবাইকে দেখে আমি খুব অবাক হয়ে যাই। আর তখনই আমি মেজর আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মেজর আঙ্কেল, বাকিরা না হয় এনজিওতে কাজ করত, তাই টাকা পেত, তাহলে সৌম্য কি কাজ করত? সৌম্যর কাজ ছিল রাস্তায় ট্রাফিক সিগন্যালে যেসব বাচ্চারা ঘুরে বেড়াতো তাদের এখানে এনে যোগান দেওয়া, এটাই ওর কাজ ছিল। সৌম্য ভাবত সে ভালো কাজ করছে। একজন অনাথ শিশু ভালো করে খেতে পাবে, পড়তে পাবে, এই সব ভেবে সৌম্য খুব খুশি হতো। কিন্তু সে জানতো না এইসবের পেছনে কি হতো এখানে। আচ্ছা, তাহলে তুমি এই গুপ্ত ঘরের কথা কিভাবে জানলে? তুমি কি করে বুঝতে পারলে যে এখানে কোনো গুপ্ত ঘর থাকতে পারে বলে? এই গুপ্ত ঘরের বাইরেটা দেখে তো মনে হবে না যে এখানে কোনো গুপ্ত ঘর আছে। আজ সকালে আমি একবার এই এনজিওতে এসেছিলাম, তবে ভেতরে আসেনি। এনজিওর পেছন দিকটা কি মনে হতে আমি গিয়েছিলাম। সেখানে আমি একটা দরজা দেখতে পাই। আমার সন্দেহ হয়। আমি তখন সেই দরজাটা খোলার চেষ্টা করি, কিন্তু পারি না। আর তখনই আমার চোখ যায় পাশের একটা ভাঙা জানালার দিকে। জানালাটা ভেঙে পড়ে আছে। তো আমি কোনো রকমে সেদিকে যাই, আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি। আমার ভাগ্য ভালো ছিল যে তখন সোমরাজ ওখানে ছিল না। আগের দিনই দুলালবাবুর খুন হওয়ার জন্য সব বাচ্চাদের ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তাই সোমরাজ ভাবে যে এখন আর কেউ এনজিওতে আসবে না, সেই কারণে নিশ্চিন্তে বাইরে ঘোরাফেরা করছিল। তো সেই ঘরের ভেতরে যেতে আমি আরও বাইরে বের হওয়ার দরজা খুঁজতেই এই দরজার কাছে এসে পৌঁছই। আর তারপর সবটা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যায়। আমি নিশ্চিত হয়ে যাই যে এখানে কেউ তো নিশ্চিত থাকে। তারপর সেখানে জিনিসপত্র দেখে বুঝতে পারলাম যে এখানেই সোমরাজ থাকে। তারপর ওখান থেকে বেরিয়ে এলাম আমি। আর তারপর তো মর্গে গিয়েছিলাম, সেখানে সৌম্যর সাথে দেখা। ওকে ফলো করে এদের সবার কাছে আমি পৌঁছই।
তারপর সৈকতকে ব্যাপারটা বলি যে আজ রাতেই যা করার আমাদের করতে হবে। আমার কথা মতো সৈকত বাইরের সেই জানলা দিয়ে ভেতরে প্রবেশ করে, আর এখন সবটাই আমাদের চোখের সামনে, জলের মতো পরিষ্কার। আমি দেখলাম সবাই আছে, কিন্তু সৌরভ নেই। সে কোথায়? সেটা মনে হতেই আমি মেজর আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, মেজর আঙ্কেল, সবাই আছে, তাহলে সৌরভ কোথায়? সৌরভ আছে নিবেদিতার কাছে। সেদিনের পর থেকে নিবেদিতা কোমায় চলে গেছে। নিবেদিতা যদি বলতে পারত যে কে তাকে মারতে চেয়েছিল, তাহলে এত কিছু করতেও হতো না। আর তখন সোমরাজ বলে উঠল, কে বলল আমি নিবেদিতাকে খুন করার চেষ্টা করেছিলাম? কি প্রমাণ আছে? আচ্ছা, প্রমাণ লাগবে। দিগন্ত, প্রমাণটা এবার তাহলে তোমার মুখ দিয়েই প্রকাশিত হোক। তুমি একটু বলে দাও। মেজর আঙ্কেলের কথা শুনে দিগন্তদা বলে উঠল, হ্যাঁ মেজর সাহেব, আসলে নিবেদিতার এমন অবস্থার পর সৌরভ সবাইকে খুন করতে চেয়েছিল, কিন্তু তখন অংশুমান আমার সঙ্গে যোগাযোগ করে। আমি এনজিওতে গিয়েছিলাম, কিন্তু আমাকে কেউ কিচ্ছু বলেনি। তারপর অনেক খোঁজ খবর নিয়ে আমি সৌমেন গাঙ্গুলির কথা জানতে পারি। ওনাকে থানায় ডাকা হয়। উনি ওই এনজিওতে কাজ করেন। ওনাকে চাপ দিই, কিন্তু উনি বলেন যে উনি এইসবের কিছুই জানেন না। তখন আমি ওনাকে জিজ্ঞাসা করি যে সোম নামের কেউ সেই এনজিওতে কাজ করে কিনা। তখন উনি জানান উনি সেই ব্যাপারে কিছুই জানেন না। তাই যদি কিছু জানতে হয় তাহলে সেক্রেটারি বাবুর সঙ্গে কথা বলতে হবে। তখন আমি দুলাল বাবুর সঙ্গে কথা বলি। উনি সবার কথা আমাকে জানান। তারপর সবার সঙ্গে আমি কথা বলি, কিন্তু তারা কিছুই জানে না বলে। তারপর আমি একটা প্ল্যান করি, যেখানে সবাই রাজি হয় আসল খুনিকে ধরার জন্য। আমার প্ল্যান মতো সোমবার দিনেই একজন একজন করে সবাইকে খুন করা হচ্ছে এমন কথা চারিদিকে প্রচার করি। আমি সৌরভের সঙ্গেও কথা বলেছি। তারও প্রথম সন্দেহের তালিকায় সোমরাজ ছিল, কিন্তু আমাদের কাছে তার কোনো প্রমাণ ছিল না। তাই কিভাবে প্রমাণ জোগাড় করা যায় এই সবই আমি ভাবছিলাম। তখন অংশুমান বলে যে এই কেসের তদন্ত আপনার হাতে তুলে দিতে। আপনার বুদ্ধির কাছে যে বড় বড় গোয়েন্দা অফিসারও হেরে যায় সে কথা বলার প্রয়োজন নেই। আর অংশুমানের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা দুলালবাবু পাঠিয়েছে, কারণ অংশুমানকে এর মধ্যে যুক্ত না করলে অংশুমান বলবে কি করে যে অংশুমান নিবেদিতাকে চিনত। তবে আমরা এটা বুঝতে পারিনি যে আপনি আমাদের বলার আগেই সবটা জেনে গেছেন। সত্যি অসাধারণ বুদ্ধি আপনার। কোনো কথা হবে না। খুন না হওয়া সত্ত্বেও খুনের প্রচার করা হয়, যাতে সোমরাজ ভয় পায়। আর সেই ভয় পেয়েই সোমরাজ বাচ্চাদের শরীরের অর্গ্যান নিয়ে ব্যবসা করা কিছুদিনের জন্য বন্ধ করে দেয়। তবে এখন সব প্রমাণিত। নিবেদিতাকে খুন করার চেষ্টা এবং দীপঙ্কর বাবুকে খুন করার অপরাধে সোমরাজকে গ্রেপ্তার করা হলো। তারপর দিগন্তদা আমাদের সকলের চোখের সামনে দিয়ে সোমরাজকে নিয়ে চলে যায়। তারপর যে যার বাড়িতে ফিরে গেল। ঘরের ছেলে সবাই আবার ঘরে ফিরে গেল। বাড়ির সবাই যে কতটা খুশি হয়েছিল সেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আমি, দাদার মেজর আঙ্কেল তিনজনই বাড়ি ফিরে এলাম। মেজর আঙ্কেলের বুদ্ধির প্রশংসা সব টিভি চ্যানেল করতে থাকে। আমার বাড়ির লোকগুলো খুব খুশি। পেপারে মেজর আঙ্কেলের সাথে সাথে আমার আর দাদারও নাম বের হয়েছিল। পরে একদিন আমি আর মেজর আঙ্কেল গিয়ে নিবেদিতাকে দেখে এসেছিলাম। ডাক্তার বলে নিবেদিতা নাকি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। রেনবো ইনস্টিটিউট এনজিওর দায়িত্ব এবার থেকে সামলাবে সৌরভ। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। এবং যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটা কিন্তু অন করে দিন, তাতে আমরা যখনই ভিডিও আপলোড করব তখনই আপনারা নোটিফিকেশন পাবেন। আজকের গল্পে যেসব কলাকুশলীরা অভিনয় করেছেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। শব্দ সংযোজন, আবহ এবং প্রচ্ছদে দাস স্টুডিওস। তবে আজকের জন্য এটুকুই। ফিরব আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে।
ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাজদেবী 2.0।